আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনো শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন, কারণ আসছে কিছু নতুন নতুন চমক। আশা করি পোস্টারটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে কার গল্প আজকে হতে চলেছে। আগে হ্যাঁ, বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। আর তার সম্বন্ধে কিছু না বললে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তার জন্ম 14ই অক্টোবর 1930। গ্রাম বাংলার জীবন, মানুষ, রাজনীতি আর রহস্য সবকিছুকে তিনি গল্পের ভেতর এমনভাবে মিশিয়েছেন যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা একেবারে ঝাপসা হয়ে যায়। তার লেখায় আছে অনুসন্ধান, আছে অন্ধকার, আবার আছে মানুষের গভীর মানবিকতা। ডিটেকটিভ, থ্রিলার কিংবা সামাজিক গল্প, সব ক্ষেত্রেই সৈয়দ মুস্তাফা সিরাজ তৈরি করেছেন এক স্বতন্ত্র জগৎ, যা পাঠককে শুধু গল্প শোনায় না, বরঞ্চ ভাবতেও বাধ্য করে। ওনার লেখা কর্নেল সিরিজের ভক্ত আমরা সকলেই, তবে কর্নেল সিরিজের প্রথম গল্প আপনারা কখনো শোনেননি। তাই আজ আপনাদের জন্য রইল কর্নেলের প্রথম গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, পরগাছা। কর্নেল লীলাদ্রি সরকারের সঙ্গে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে গ্রুপ থিয়েটারের একটা নাটক দেখতে গিয়েছিলাম। নাটকের নাম পরগাছা। পরগাছার প্রতি আমার খেয়ালি প্রকৃতিবিদ বন্ধুর আসক্তিকে প্রায় পাগলামি বলা চলে। এই বৃদ্ধ বয়সেও বিরল প্রজাতির পরগাছার খোঁজে দুর্গম বনজঙ্গল পাহাড়ে হন্যে হয়ে ঘোরা ওর স্বভাব। কিন্তু এক্ষেত্রে ওর সেই প্রিয় উদ্ভিদটি তো নিছক একটি নাটকের নামটি কি ওকে টেনেছিল? প্রশ্নটি অবশ্য নাটক দেখে বেরিয়ে আসার পর তুলেছিলাম। তবে তার আগে নাটকটির বিষয়বস্তু সংক্ষেপে বলা উচিত। মঞ্চের মাঝখানে একটি ক্ষয়া খড়বুটে গাছ, যার অল্প কিছু বিবর্ণ পাতা বোঁটায় টিকে আছে মাত্র। গাছটার তলায় হাত পা ছড়িয়ে বসে থাকে একটা আতপাগলা লোক। সে মাঝে মাঝে বেসুরো গলায় অদ্ভুত কি সব গান গায়। মঞ্চের ডান দিকে কয়েকটি কুঁড়ে ঘরের অংশ দেখে বোঝা যায় একটি ছোট্ট গ্রাম। গ্রামের লোকের জীবনের সঙ্গে গাছটার সম্পর্ক অছেদ্য। কাজকর্মের শেষে তারা গাছটার তলায় এসে ভিড় জমায়, আড্ডা দেয়, রসিকতা করে। আতপাগলা লোকটাকে নিয়েও তাদের হাসি তামাশা চলে। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলি। হঠাৎ একদিন গ্রামের লোকের তুমুল কৌতুক আর হাসিতে অতিষ্ঠ সেই আতপাগলা বুড়ো চেরা গলায় ঘোষণা করে, সাবধান, এই গাছই তোদের জীবন। এর এক একটি করে পাতা তোদের এক একজনের জীবনের পরমায়ু। একটি করে পাতা ঝরবে, তোরা একজন করে মারা পড়বি। অবিশ্বাসের হাহা অট্টহাসির মধ্যে দেখা যায় একটা পাতা খসে পড়ল এবং আচম্বিতে একটা লোক বুক চেপে ধরে আর্তনাদ করে পড়ে গেল। এবার নাটকের গতি হয়ে উঠল জোরালো। প্রথমে সন্দেহ এবং দ্বিধা, তারপর মুখে মুখে ছড়িয়ে পড়ল প্রচণ্ড আতঙ্ক। আবার একটা পাতা খসে পড়ে, একটা মৃত্যু আসে। বিভীষিকার প্রতীক হতে থাকে জীর্ণ প্রাচীন সেই গাছ। একটার পর একটা পাতা ঝরে যায়, একের পর এক জীবনের পতন ঘটে। আতপাগল লোকটা বারবার গলায় ঘোষণা করে, সাবধান, সাবধান। রাগী যুবকরা কুড়ুল হাতে ছুটে আসে। আতপাগলা লোকটা বলে, খবরদার, গাছটা কেটে ফেললে একসঙ্গে তোরা সবাই মারা পড়বি। যুবতীরা ঘটে জল নিয়ে এসে বলে, তাহলে আমরা একে বাঁচিয়ে তুলি। তারা গাছের গোড়ায় জল ঢালে। গাছটিকে ঘিরে তারা নেচে নেচে গান গায়। আতপাগলা লোকটা বলে, ভুল ভুল, তোদের জলে গাছটায় নতুন পাতা গজাবে আর তোদের গর্ভে আসবে সন্তান। কিন্তু তারাও বাঁচবে না, পাতা ঝরবে, তারা মরবে। তাহলে উপায়? এবার নাটকের ক্লাইম্যাক্স। লোকটা আঙুল তুলে বলে, ওই দেখ সবাই, গাছের ডালে একটা বিষাক্ত পরগাছা গজিয়ে আছে। গাছের সব রস শুষে নিয়ে ডাগর হয়ে ফুল ফোটাচ্ছে। ওই পরগাছা উপড়াতে হবে, তবেই তোরা বাঁচবি। যাই হোক,
আরও কয়েকটি মৃত্যু এবং প্রবল হাঙ্গামার পর পরগাছাটা ওপরানো হলো। হাততালির মধ্যে নাটকও শেষ হলো। পাশের এক দর্শককে বলতে শুনলাম, সর্বহারা শোষিত শ্রেণী এবং পরগাছারূপী শোষক শ্রেণীর সংগ্রামে কালীপদ। বুঝলে তো? কালীপদ কি বলল শুনতে পেলাম না। কর্নেল আমার কাঁধে হাত রেখে ভিড় ঠেলে আমাকে বাইরে নিয়ে এলেন। ওর মুখটা রীতিমতো গম্ভীর। অক্টোবর মাসের রাত 8:30টায় টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছিল সবে। গাড়িতে উঠে কর্নেল চুরুট ধরালেন। বোগাস, একেবারে প্রচারধর্মী, তবে নাচ গান অভিনয় নিয়ে জমিয়েছে বেশ। পরগাছা আপনার প্রিয় তা আমি জানি, তাই বলে পরগাছা নামের রদ্দি তত্ত্বে ঠাসা নাটক দেখতে আপনার এত উৎসাহ, এটা কিন্তু রহস্যময়। রহস্যময় বলতেও পারো, তবে বিষয়টি সত্যি সিরিয়াস। তার মানে? নাটকটার অন্য একটা মাত্রা আছে। ওই মাত্রাটা অত্যন্ত বাস্তব এবং সত্যি ভয়ঙ্কর। বিষাক্ত পরগাছা। হ্যাঁ জয়ন্ত, কোনো কোনো পরগাছায় লাক্ষা জাতীয় কীটের জীবাণু থাকে। আমি দেখেছি লাক্ষার লোভে ওই অর্কিড জাতীয় পরগাছা এনে বিশাল গাছের ডালে আটকে দেওয়া হয়। কালক্রমে গাছটা শুকিয়ে মারা পড়ে। শুধু তাই নয়, ক্রমশ পাশের গাছগুলোতেও সেই বিষাক্ত অর্কিড ছড়িয়ে পড়ে। কিভাবে বলি, একটা অর্কিড ফুলের রেণু থেকে প্রায় 47 লক্ষ বীজকণিকা বাতাসে ছড়িয়ে যায়। গাছ থেকে গাছে এইভাবেই অর্কিড ছড়ায়। তো আমি দেখেছি এক অসাধু লাক্ষা ব্যবসায়ী লাক্ষার লোভে একটা রাস্তার ধারে অসংখ্য গাছ ওই বিষাক্ত অর্কিডের সাহায্যে মেরে ফেলেছে। লাক্ষাটা তার লাভ, শুকনো গাছগুলো কাঠের ব্যবসায়ীর লাভ। তুমি যদি তোমার খবরের কাগজের কাজে কখনো মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে সড়ক ধরে কান্দি যাও, লক্ষ্য করো সারবন্দি কাছের কঙ্কাল। এক্সকিউজ মি। চমকে উঠে বাঁদিকে তাকালাম। আমাদের গাড়ি থিয়েটার রোডে পৌঁছে একটা রাস্তার মোড়ে ঈষৎ জ্যামের দরুন থেমে গিয়েছিল। বৃষ্টিটা বেড়ে গেছে, ঝিরঝিরে বৃষ্টি। এক সিক্ত বসনা যুবতী কর্নেলের কাছে ঝুঁকে কথাটি উচ্চারণ করেছিল। চোখ খুলে সোজা হয়ে বসে কর্নেল বললেন, বলুন, কি করতে পারি আপনার জন্য? একটাও ট্যাক্সি পাচ্ছি না, ভিজে যাচ্ছি, কিন্তু সেজন্যও না। প্লিজ যদি আমাকে একটু লিফট দেন। দুটো মাস্তের মতো লোক আমার পিছু নিয়েছে। কর্নেল ঘুরে পেছনকার দরজার লক খুলে দিলেন। যুবতীটি তক্ষুনি গাড়িতে ঢুকে পড়ল। বুঝলাম কর্নেলের সৌম্যকান্তি এবং ঋষিসুলভ দাঁড়িয়ে তাকে সাহায্য প্রার্থনী করেছে। না হলে এমন অবস্থায় কোনো অচেনা লোকের গাড়িতে কোনো একলা যুবতী এভাবে ঢুকে পড়তো না। আপনি কোথায় যেতে চান? ফ্রি স্কুল স্ট্রিটে। অসুবিধে হবে না, আমরা এলিয়েট রোডে যাচ্ছি। জয়ন্ত, সামনের মোড়ে ঘুরে পার্ক স্ট্রিট পেরিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, কি বলো? মনে মনে বিরক্ত হয়ে বললাম, ঠিক আছে। জ্যাম ততক্ষণে ছেড়ে গেছে। কর্নেল আবার অর্কিড নিয়ে পড়লেন। আমার মন কিন্তু ব্যাকসিটে। মেয়েটি মোটামুটি সুন্দরী বলা চলে, এবং কথাবার্তাও যেটুকু শুনলাম মার্জিত উচ্চারণ। ভদ্র পরিবারের বলেই মনে হচ্ছে। স্বভাবত আগ্রহ ছিল কি তার নাম, কোথায় একা গিয়েছিল এবং কিভাবে দুটো লোক তার পিছু নিল। কিন্তু আমার বাতিগ্রস্ত বন্ধুটি কোনো প্রশ্ন করার সুযোগই দিলেন না। পার্ক স্ট্রিট পেরিয়ে ফ্রি স্কুল স্ট্রিটে ঢুকলাম। কোথায় নামবেন বলবেন? বেশি দূরে নয়। ফ্রি স্কুল স্ট্রিট প্রায় অন্ধকার। বড় দোকানপাট আজ রবিবারে বন্ধ। শুধু পান সিগারেটের দোকানে মোম জ্বলছে। লোডশেডিং এবং ঝিরঝিরে বৃষ্টি। কিছুক্ষণ পরে সে বলে উঠল, এখানে। তারপর গাড়ি থেকে নেমে শুধু অসংখ্য ধন্যবাদ বলেই অন্ধকারে বাঁদিকের ফুটপাতে অদৃশ্য হলো। তাহলে দেখো জয়ন্ত, যা বলছিলাম। ঠিকই বলেছিলেন। জীবনের সর্বত্র নাটক, রাস্তাঘাটেও নাটক। তবে জানি না এটা একই নাটকের দ্বিতীয় অঙ্ক কিনা। বলে গাড়ি ডাইনে ঘুরিয়ে সংকীর্ণ রাস্তায় ঢুকলাম। দূরে আলোকিত বড় রাস্তা দেখা যাচ্ছিল।
ডার্লিং। প্লিজ কর্নেল, আর কখনো ডার্লিং বলবেন না। আপনার এই ডার্লিং শুনে আমাদের কাগজের জনৈক সমালোচক বেজায় খাপ্পা হয়ে গেছেন। তাছাড়া আপনি কথায় কথায় বড্ড বেশি ইংরেজি বলেন, এও নাকি ওর পক্ষে বিরক্তিকর। ডার্লিং, অর্কিড বা পরগাছা গাছপালার জগতে যেমন, মানুষের জীবনেও তেমনই স্বাভাবিক একটা জিনিস। আসলে মানুষের সভ্যতার একটা অদ্ভুত লক্ষণও কিন্তু এই অর্কিড জাতীয় পরজীবী সম্প্রদায়। হয়তোবা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এই অর্কিডের ভূমিকা নিয়ে বেঁচে থাকি। কর্নেল, দার্শনিক তত্ত্ব থাক, তার চেয়ে বলুন ওই মেয়েটি সম্পর্কে কি মনে হলো আপনার? ওকেও তুমি অর্কিড বলতে পারো। কি মুশকিল, আপনার মাথায় তো দেখছি অর্কিডের ভূত ঢুকে গেছে। জয়ন্ত, ওই মেয়েটি কিন্তু পরজীবী শ্রেণীর। তার মানে? আমরা একজন কল গার্লকে লিফট দিলাম। হ্যাঁ, বলেন কি? যে বাড়িতে ও ঢুকে গেল সেই বাড়িতে কিছুদিন আগেই পুলিশ হানা দিয়েছিল। তুমি সাংবাদিক, তোমার মনে পড়া উচিত 1 ডজন কল গার্লকে পুলিশ অ্যারেস্ট করেছিল। ওদের কেউ কেউ আবার নার্কোটিক্সের কারবার করত। সেদিনকার খবর। বাড়িটা আপনার চেনা দেখছি। হ্যাঁ, শুধু বাড়িটা নয়, মালিকও আমার চেনা। ভদ্রলোক একজন অ্যাংলো ইন্ডিয়ান, হ্যারি ওলসন নাম। গোবেচারা নিরীহ মানুষ, বয়স প্রায় 80-র ওপরে। আসলে কল গার্ল বা নার্কোটিক্সের ব্যাপারটা ওর এখতিয়ারের বাইরে। তো যা বলছিলাম, সেই অর্কিড, বিষাক্ত অর্কিড শরীরে গজিয়েছে এই হ্যারি ওলসনেরও। ফলে তার অবস্থা কল্পনা করো। কল্পনা করছি এখন সবখানে সবকিছুই অর্কিডে ঢাকা। আমার ভয় হচ্ছে কর্নেল, শেষে আপনি না আপনার ওই প্রিয় ষষ্ঠীচরণকেও অর্কিড ভেবে বসেন। তাহলে কিন্তু এই বৃষ্টির রাতে কফির আসা বৃথা, বলে দিলাম। কর্নেল কোনো মন্তব্য করলেন না। লক্ষ্য করলাম আবার চোখ বুজে হেলান দিয়েছেন, দাঁতে কামড়ানো জ্বলন্ত চুরুট। কিছুক্ষণ পরে এলিয়েট রোডে কর্নেলের সানি ভিলার প্রাঙ্গণে ঢুকে গাড়ি পোর্টিকোর তলায় দাঁড় করালাম। আমার আর সিঁড়ি ভেঙে 3 তলায় ওঠার ইচ্ছে ছিল না, কিন্তু কর্নেল আমাকে যেতে দিলেন না। অগত্যা গাড়ি পার্ক করে রেখে ওর সঙ্গ ধরতে হলো। এক বড় বাবু এইছেন। বললাম বাবা মশাই বেরিয়েছেন, ফিরতে রাত্রি হবে। উনি বললেন যতই রাত্রি হোক ওয়েট করব। তা তা তিনি কি রোয়েট করছেন? আগে জোর করে ঢুকে বললেন আমি তোমার বাবা মশাইয়ের বন্ধু। চোখ কটমটিয়ে কর্নেল জবাব দিলেন, শিগগির শিগগির কফি। ছোট্ট ওয়েটিং রুম পেরিয়ে ড্রয়িং রুমের পর্দা তুলে ঢুকে উনি প্রায় চেঁচিয়ে উঠলেন। হ্যালো রায় সাহেব। ঢুকে দেখি প্রায় কর্নেলের বয়সী এবং তার মতোই দশাসই চেহারার এক ভদ্রলোক সোফায় বসে আছেন, কিন্তু তাকে কেন কর্নেল রায় সাহেব বলে সম্ভাষণ করলেন সেটা বোঝা গেল না। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, পাশে একটা কাপড়ের ব্যাগ। চেহারায় অবশ্য বনেদি আভিজাত্যের ছাপ আছে, দেখুন সই পাকা গোঁফ এবং চুলও সাদা, তবে কর্নেলের মতো টাক নেই। বিকেলে হাওড়া পৌঁছেছি। স্টেশন থেকে ফোনে লাইন পেলাম না, তার উপর আজকাল আপনাদের কলকাতার কি এক অবস্থা হয়েছে। ট্যাক্সি পেতে পেতে সে এক হাঙ্গামা, সারা রাস্তা জ্যাম। তারপর শুরু হয়ে গেল বৃষ্টি। অবশেষে যদি বা এসে পৌঁছলুম, শুনি আপনি নেই। কর্নেল আমার দিকে ফিরে বললেন, ইনি অমরেন্দ্র সিংহ রায়। জয়ন্ত, তুমি কি কখনো রাঙাটুলি গেছো? ধানবাদ খনি এরিয়া থেকে সামান্য দূরে এক অসাধারণ জায়গা। শহর বলতে পারো, আবার গ্রামও বলতে পারো। টিলা পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর নদী। তো রায় সাহেব, এর নাম আমার কাছে শুনে থাকবেন, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আমরা নমস্কার বিনিময় করলাম। নমস্কার, নামটা শুনে থাকবো। আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো জয়ন্তবাবু। আপনি কাগজের লোক, আপনি নিশ্চয়ই বটুক চৌধুরীকে চিনতেন। ওই তো আমাদের এলাকার ট্রেড ইউনিয়ন নেতা বটুক চৌধুরী হঠাৎ রাতারাতি নিখোঁজ হয়ে যায়। সেই নিয়ে তো কত তোলপাড়। পরে ওর বডি পাওয়া যায় ড্যামের জঙ্গলে। না, আমি চিনি না তাকে।
চৌধুরী সাহেবের ভূত কি এখনো রায় সাহেবের পিছু ছাড়েনি নাকি? এবারকার ব্যাপারটা একেবারে অন্য রকম। গত বছর তো আপনি গিয়ে রহস্যটা ফাঁস করলেন, যোগেনকে বাড়ি থেকে তাড়িয়েই দিলাম। কিন্তু এবার উড়ো চিঠি নয়, আপনি ভূত বললেন না, কতকটা তাই। যেমন? প্রায় প্রতি রাত্রেই এটা হচ্ছে, বুঝলেন। অদ্ভুত সব শব্দ, হলঘরের কাঠের সিঁড়িতে, কখনো ছাদে, আবার কখনো দোতলায় আমার ঘরের বারান্দায় হাঁটা চলার শব্দ শোনা যায়। ফিসফিসিয়ে কথাবার্তাও কানে আসে। অমরেন্দ্র সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। অথচ দেখুন, অ্যালসেশিয়ানটা ছাড়াই থাকে, সে হারামজাদার কোনো সাড়াই পাওয়া যায় না। তাই প্রথমে ভেবেছিলাম যোগেনের মতো বেচুও আমাকে ভয় দেখাচ্ছে। বেচুকে রাত্রে ঘরে তালা আটকে রাখলাম, কিন্তু তবু সেই ভুতুড়ে কারবার। টর্চ, বন্দুক সব নিয়ে বেরোলাম। সুনন্দা, সতু আমার সঙ্গেই থাকে। ছাদে উঠে দেখি কেউ নেই। তারপর গত পরশু রাত্রে নিচের হলঘরে আর্তনাদ শুনলাম। সুনন্দ, সতু, বেচু সবাই শুনেছিল। আলো জ্বালাই থাকে সারা রাত্রি, কিন্তু সে রাত্রে তখন লোডশেডিং ছিল। হলঘরে সবাই দেখলাম, কিন্তু কেউ নেই। অথচ কার্পেটে খানিকটা রক্ত পড়েছিল। কুকুরটা তখন কোথায় ছিল? বাইরে। সতু হলঘরের দরজা খুলতেই লেজ গুটিয়ে ঘরে ঢুকলো। অবাক হয়ে শুনছিলাম, বিশ্বাস করা শক্ত। কিন্তু কর্নেল তুষো মুখে শুনছেন এবং গুরুত্ব দিচ্ছেন। আমি না বলে পারলাম না। রক্ত না রং সেটা পরীক্ষা করা হয়েছে? জয়ন্তবাবু, রক্ত আর রঙের তফাৎ বোঝার মতো বুদ্ধি আমার আছে, বুঝলেন। তাছাড়া সবচেয়ে অদ্ভুত ঘটনা হলো, কুকুরটাকে আবার বাইরে বের করে দিয়ে হলঘরের দরজা আটকে আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি, তখন বেচু, মানে আমাদের বাড়ির সার্ভেন্ট, চেঁচিয়ে উঠল হঠাৎ। ওর নিচের একটা ঘরে থাকে। সতু টর্চের আলো ফেলে জিজ্ঞাসা করলো কি হয়েছে। বেচু বলল, ওই দেখুন, একটা কালো বেড়াল রক্ত খাচ্ছে। তাকিয়ে দেখলাম সত্যি তাই। তাড়া করতেই বেড়ালটা বেচুর ঘরে ঢুকলো, আবার সেখানে তাড়া খেয়ে খোলা জানালা গলিয়ে পালালো। তবু কুকুরটার কোনো সাড়া পেলেন না? না। ষষ্ঠী ট্রেতে কফি আর স্ন্যাক্স দিয়ে গেল এতক্ষণে। বাইরে বৃষ্টিটা সমানে ঝরছে। ভূতের গল্প শোনার মতো পরিবেশ বলা চলে। ভদ্রলোকের মুখ দেখে বুঝতেই পারছিলাম না উনি বানিয়ে বলছেন কিংবা তিলকে তাল করছেন, নাকি সত্যি এই ভুতুরে রহস্য ফাঁস করার জন্য আমার এই প্রখ্যাত রহস্যভেদী বৃদ্ধ বন্ধুর কাছে ছুটে এসেছেন। নিন, কফি খান রায় সাহেব। কফি নার্ভকে চাঙ্গা করে। গত রাত্রে কিছু ঘটেনি, কিন্তু ভোরবেলা আমার ঘরের দরজা খুলে দেখি একটা দলা পাকানো কাগজ পড়ে আছে। যা অবস্থা চলছে তাতে স্বভাবতই কৌতূহল জাগলো। কাগজটার ভাঁজ ঠিকঠাক করে দেখলাম, কি জানি সব ইংরেজিতে লেখা আছে। এক বর্ণ বুঝলাম না। সুনন্দা, সতুকে দেখালাম, ওরাও বুঝতে পারলো না। তখন তিনজনে মিলে ঠিক করলাম আবার আপনার শরণাপন্ন হওয়া দরকার। এই দেখুন। অমরেন্দ্র পাঞ্জাবির ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে কর্নেলকে দিলেন। কাগজটার অবস্থা দেখে বোঝা গেল ওটা সত্যিই দলা পাকানো ছিল, টেনে ঠিকঠাক করা হয়েছে। কর্নেল ভাঁজ খুলে টেবিলের ড্রয়ার থেকে আতশ কাঁচ বের করলেন। না, কিছু বোঝা যাচ্ছে না। যোগেনের হাতের লেখা নয়, এইটুকু আমি বুঝতে পেরেছি। আপনি সেবার যোগেনের হাতের লেখা শনাক্ত করেছিলেন, মনে আছে? কর্নেল সায় দিলেন। দেখতে পারি? কর্নেল কাগজটা আমাকে দিলেন। লাল ডট পেনে লেখা আছে CHAICHINGFANK। বার কতক পড়ার পর আমি বললাম, দেখুন, আমার মনে হচ্ছে এতে লেখা আছে চাই চিচিং ফাঁক। ঠিক ধরেছ।
ঠিক, চাই চিচিং ফাঁক। সেটাই তো অদ্ভুত। আমার বোনপো সতুও তাই পড়ল, কিন্তু এর মানেটা কি? আরব্য উপন্যাসের আলিবাবা ও 40 চোরের গল্পে চিচিং ফাঁক বললে নাকি লুটের মাল রাখা ঘরের দরজা খুলে যেত। তা আমি আলিবাবা না চোরদের সর্দার, কোনটা? তাছাড়া আপনি আলী বাবার ভাই কাশেমও নন। সমস্তটাই দুর্বোধ্য আমার কাছে। আপনি বলেছিলেন বটুক চৌধুরীর ভূত আমার পিছু ছাড়েনি। আপনি জ্ঞানী মানুষ, ঠিকই ধরেছেন। বটুকের লাশ সন্দেহ করে ড্যামের জলে পাওয়া বডিটা পুলিশ ওর চেলাদের হাতে তুলে দিয়েছিল, কটা করে দাও করেছিল ওরা। কিন্তু আমার সন্দেহ বটুক মারা পড়েনি, কোনো কারণে গা ঢাকা দিয়ে আছে। গতবার আমার কর্মচারী যোগেনকে দিয়ে সেই আড়াল থেকে সব অদ্ভুত উড়ো চিঠি লিখত। এখনও নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধুর সাহায্যে আমাকে ভয় দেখাচ্ছে। কেন তা আপনি বিশদ জানেন। এই যুগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যাপারটাই হয়তো এমন যে পরস্পরের প্রতি রাগ মরে গিয়েও পড়ে না। আমাদের নিউজ ব্যুরোর চিফ নগেনদা রাজনৈতিক রাগ বলে একটা টার্ম ব্যবহার করেন। কিন্তু আমি তো রাজনীতি থেকে কবেই সরে এসেছি। গত ভোটে আমি বটুকে সুবিধা করে দিতেই শেষ মুহূর্তে নমিনেশন প্রত্যাহার করে নিয়েছিলাম। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো আমার আর পোষালো না। বটুকের অবশ্য অন্য ব্যাপার, এরিয়ার মাফিয়া ডন ওর হাতে ছিল। যাই হোক কর্নেল, প্লিজ বটুকের ভূতের হাত থেকে আমাকে বাঁচান। বলে রায় সাহেব উঠে দাঁড়ালেন। একটা ফোন করব, অলরেডি আপনার অসাক্ষাতে একটা করেছি। আপনার ওই লোকটিকে বলেই অবশ্য করেছি। হেমেনকে খবর দিয়ে গাড়ি পাঠাতে বলেছিলাম। 10টা বাজতে চলল, এখনও গাড়ি এলো না। অদ্ভুত ছেলে তো। রাস্তায় জল জমে গেছে হয়তো, আপনি ফোন করুন না। হ্যাঁ, বৌমা নাকি? আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, হেমেন। আচ্ছা ঠিক আছে, বেরিয়েছে 1 ঘন্টা আগে। আপনি ঠিকই বলেছেন, রাস্তায় জল জমে নিশ্চয়ই কোথাও আটকে গেছে। বৃষ্টিটা থেমেছে মনে হচ্ছে। আমি বরং আর অপেক্ষা না করে বাসে বা মিনি বাসে চলে যাই, বুঝলেন? আপনাকে তো সব জানালাম। আমি কালে দুপুরের ট্রেনে ফিরব। তা আপনি কবে যাচ্ছেন বলুন? চেষ্টা করব শিগগিরই যেতে। ওই রাঙাটুলির ওদিকে জঙ্গলে একরকম অর্কিড দেখেছিলাম, তখন তত মনোযোগ দিইনি। সম্প্রতি একটা বইয়ে ওই অর্কিডের ছবি দেখলাম। আশ্চর্য ব্যাপার, এই অর্কিড। প্লিজ কর্নেল, এসব অর্কিড পরে হবে, সঙ্গে লোক দেব। যত খুশি কালেক্ট করবেন। আগে বটুকের ভূতটাকে সায়স্তা করুন। অমরেন্দ্র সিংহ রায় আমার দিকে ঘুরে নমস্কার করলেন। জয়ন্তবাবুকেও কিন্তু আমন্ত্রণ রইল। আচ্ছা চলি তাহলে। হ্যাঁ। ব্যস্তভাবে বেরিয়ে গেলেন কর্নেলের রায় সাহেব। কর্নেল সেই কাগজ আর আতস কাঁচটা টেবিলের ড্রয়ারে ঢোকালেন। এতক্ষণে হাসির সুযোগ পেলাম। আপনার বরাতে সব অদ্ভুত মক্কেল জোটে সত্যি। এই রহস্যটাও কম অদ্ভুত নয়। চিচিং ফাঁক রহস্য। ব্যাপারটা সম্ভবত হাস্যকর নয় ডার্লিং। রাঙাটুলিতে গেলে তুমি খানিকটা আঁচ করতে পারবে। বটুক চৌধুরী রায় সাহেবের শ্যালক। হেমেনের কথা শুনলে একটু আগে, হেমেন্দ্র ওর একমাত্র ছেলে এবং একজন মস্ত ব্যবসায়ী। আমদানি রপ্তানির কারবার আছে। যতটা জানি বাবার সঙ্গে সম্পর্ক রাখতে চান না। রায় সাহেবের কাছে থাকেন ওর একমাত্র মেয়ে সুনন্দা, ভদ্রমহিলা বিধবা। সতুর কথা শুনেছ, সত্যকাম, সুনন্দা দেবীর ছেলে, মাইনিং ইঞ্জিনিয়ার। দাদামশাই তাকে মানুষ করেছেন। যাই হোক, রাত বাড়ছে, তোমাকেও তো আবার সল্ট লেকে ফিরতে হবে।
তুমি ইস্টার্ন বাইপাস ধরে যাও। উঠে দাঁড়িয়ে আমি বললাম, হেমেনবাবু কোথায় থাকেন? বেহালায়। কাজেই তোমাকে কখনোই বলা যেত না রায় সাহেবকে একটা লিফট দাও। প্রিস্কুল স্ট্রিটের মেয়েটির মতো কোনো মেয়ে হলে আমি বেহালা কেন, কাকদ্বীপে পৌঁছে দিয়ে আসতেও রাজি। ছি 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 ছি, আশ্চর্য জয়ন্ত, তুমি একজন কল গার্লকে ভুলতে পারোনি দেখছি। হ্যাঁ, আমার কিন্তু ওকে মোটেই কলগার্ল বলে মনে হয়নি কর্নেল। আপনি সম্ভবত ভুল করছেন। মেয়েটি সত্যি ভয় পেয়ে আমাদের গাড়ির কাছে ছুটে এসেছিল। দেখুন, ওর কথাবার্তা, তাছাড়া চুপচাপ বসে থাকা, সব মিলিয়ে একজন বিপন্ন মেয়েরই হাবভাব লক্ষ্য করেছি। কথাগুলো জোর দিয়ে বললাম। শোনার পর কর্নেল একটু হাসলেন। বিপন্ন হতেই পারে, কল গার্লদের জীবন তো সবসময়ই বিপন্ন। কর্নেলের বাড়ি থেকে বেরিয়ে পার্ক সার্কাস হয়ে ইস্টার্ন বাইপাস ধরে যেতে যেতে সারা পথ ফ্রি স্কুল স্ট্রিটের মেয়েটির কথাই ভাবছিলাম। এ যাবৎ কখনো রাস্তাঘাটে দিনে বা রাতে কোনো একলা মেয়েকে গাড়িতে লিফট দেওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার কখনোই হয়নি। যদিও গল্পে এসব অনেক পড়েছি। সৌভাগ্য মানে গল্পে এসব ক্ষেত্রে প্রেমের সুযোগ এসে যায়, আর দুর্ভাগ্য মানে অনেক সময় নাকি লিফট দিতে গিয়ে সাংঘাতিক ব্ল্যাকমেলের পাল্লায় পড়তে হয়। কিন্তু মেয়েটিকে কর্নেল কলগার্ল বলে শনাক্ত করেছেন, এমনকি বাড়িটাও চেনেন। এজন্যই কেমন অস্বস্তি হচ্ছিল। গাড়ির আলোয় কয়েক মুহূর্তের জন্য ওর যে মুখ দেখেছি, সেই মুখে সৌন্দর্য ও বিপন্নতার ছাপ ছিল। সুন্দরী মেয়েরা কেন নষ্ট হয়ে যায়, এই ধরনের সামাজিক নৈতিক প্রশ্নও আমাকে উত্ত্যক্ত করেছিল। গাড়ি গ্যারেজে ঢুকিয়ে পেছনের জানলার কাঁচ তুলছিলাম। সেই সময় গ্যারেজের আলোর ছটায় চোখে পড়ল ব্যাকসিটে একটা ছোট্ট পার্স পড়ে আছে। একটু চমকে উঠেছিলাম দেখা মাত্র। পার্সটা তুলে নিলাম। আমার হাত কাঁপছিল, এই কথা অস্বীকার করছি না। পার্সটা নিশ্চয়ই সে ইচ্ছে করে ফেলে যায়নি। মানসিক চাঞ্চল্য আর বৃষ্টিও এই ভুলের কারণ হতে পারে। বাদামি রঙের হালকা পার্সটা নিয়ে আমার দোতলার ফ্ল্যাটে ঢুকলাম। তখন আমার অন্য প্রচণ্ড উত্তেজনা টকবক করছিল। মেয়েদের পার্স আমার কাছে সবসময় কৌতূহলের বস্তু। সেই কৌতূহলের রোম্যান্টিকতা থাকা স্বাভাবিক, কিন্তু এক্ষেত্রে উত্তেজনাই আমাকে ক্রমশ নার্ভাস করল। পার্স খুলতেই প্রথমে চোখে পড়ল একটা নেম কার্ড, তারপর 3টে চাবির একটা রিং, কিছু খুচরো পয়সা। পার্সের ভেতরে এক পাশের খোঁদলে 100 টাকার নোট, অন্য পাশের খোঁদলে খুদে আয়না, লিপস্টিক, এইসব টুকিটাকি প্রসাধনী। জিনিসগুলো টেবিলে রাখছিলাম। আমার এই কাজটা অশালীন বলা চলে, কিন্তু অস্বস্তিকর উত্তেজনাটা আমাকে ভূতগ্রস্ত করেছিল। আরও খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম তলার দিকে 3 ইঞ্চি লম্বা জিপ টেনে খুলে দেখি ভিতরে একটা পুরনো হলদেটে কাগজের চিরকুট। তাতে লেখা আছে TL2 R3 L1 R4। পরপর কয়েকটা সিগারেট টানার পর প্রথমেই মাথায় এলো পার্সে চাবি থাকায় মেয়েটি তার ফ্ল্যাটে ঢুকতে পারছে না। এত রাত্রে ফ্রি স্কুল স্ট্রিটে গিয়ে পার্স ফেরত দিতে আমার আপত্তি ছিল না, কিন্তু কর্নেলের মুখে ওই বাড়ির কথা শোনার পর সেটা সম্ভব নয়। নেম কার্ডটা তুলে নিলাম। পুরনো কার্ড, তাতে একজন অ্যাডভোকেটের নাম ঠিকানা ছাপানো আছে, অলোক সেনগুপ্ত। ঠিকানা শ্যামবাজার এলাকারই কোনো এক গলির। মেয়েটি কি কখনো কোনো মামলায় ফেঁসেছিল? কর্নেল বলছিলেন সম্প্রতি এই বাড়িতে পুলিশ হানা দিয়ে কল গার্লদের গ্রেফতার করেছিল। এই মেয়েটি যদি কল গার্ল হয়, তাহলে সে গ্রেফতার হয়ে থাকলেও ছাড়া পেয়েছে। তার আইনজীবীর কার্ড হতেও পারে। কার্ডটা জরাজীর্ণ হওয়ায় অনেক ব্যাখ্যা সম্ভব, তবে এ নিয়ে এখন মাথা ঘামানোর মানে হয় না। রাঙাটুলির রায় সাহেবের সেই চিচিং ফাঁক চিরকুটের মতো এই অদ্ভুত চিরকুটটা নিয়ে মাথা ঘামানোর দায় বরং বৃদ্ধ রহস্যভেদীর ওপর চাপানো যেতে পারে। আপাতত আমার দুশ্চিন্তা, মেয়েটি তার ফ্ল্যাটে ঢুকতে পারছে না। আমার এখন কি করা উচিত? অতএব অগতির গতি আমার ফ্রেন্ড ফিলোসফার গাইডকে রিং করলাম। কয়েকবার চেষ্টার পর সাড়া পেলাম। সংক্ষেপে ব্যাপারটা বললাম। ওর ফ্ল্যাট খুলে দেবার লোক ও বাড়িতে আছে। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুম না এলে পালের ভেড়া গুনতে শুরু করবে, পুরনো এবং অব্যর্থ ওষুধ।
আর শোনো, তুমি পার্স ফেরত দিতে যেও না, আমাকে সকালে দিয়ে যেও, আমি দিয়ে আসবো। তোমারও আমার সঙ্গে যেতে ইচ্ছে করবে, ঠিক আছে, যাবে। গুড নাইট। পালের ভেড়া গোনার চেষ্টা করিনি। ঘুম না এলে আমার অভ্যাস দুর্বোধ্য বিষয়ের বই পড়া এবং বোঝবার চেষ্টা করা। এই চেষ্টা থেকেই ঘুম অনিবার্যভাবে এসে যায়। তবে এদিন ঘুম ভেঙেছিল প্রায় 9টায়। তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট সেরে কর্নেলের বাড়ি পৌঁছতে 9:30 বেজে গেল। আকাশ ঝকঝকে নীল, রাস্তাঘাট শুকনো। বৃষ্টির পর বাতাসে শেষ শরতের স্বাভাবিক স্নিগ্ধতা ফিরে এসেছে। কর্নেল পার্সটা হাতে নিয়ে ঠিক এভাবেই মার্জিত ভাষায় কিছুক্ষণ ঋতু বন্দনা করে গেলেন। কলকাতায় যদিও সঠিক ঋতু পরিবর্তন টের পেতে সময় লাগে, কর্নেলের ছাদের বাগানে দাঁড়ালে নাকি কিছু লক্ষণ থেকে অবস্থা আঁচ করা যায়। কাজেই রাঙাটুলি আজ ভোরবেলা থেকেই তাকে খুব টানছে। আমি চুপচাপ সিগারেট টানছিলাম। বিরক্ত হয়ে বললাম, আচ্ছা, পাসটা খুলে দেখবেন না নাকি? চেপে যাও ডার্লিং, ভুলে যাও গত রাতে কোনো মেয়েকে লিফট দিয়েছ। 1 মিনিট, পার্সটা আমি লুকিয়ে রেখে আসি। অবাক হয়ে তাকিয়ে রইলাম। কর্নেল পার্সটা সত্যি পাশের ঘরে কোথাও রেখে এলেন। ষষ্ঠী কফি দিয়ে গেল। নাও কফি খাও, নার্ভ চাঙ্গা করো, তারপর বলছি। কিছুই বুঝছি না, আপনার সব সময় শুধু হেঁয়ালি। এই সময় ফোন বাজল। কর্নেল সাড়া দিয়ে বললেন, হালদার মশাই নাকি? বলেন কি, আপনার কাছে গিয়েছিল? আপনি শিওর? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসুন চলে আসুন, জয়ন্ত এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি, চলে আসুন। প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোক নিশ্চয়ই কোনো কেস হাতে পেয়েছেন। পেয়েছিলেন, কিন্তু পা বাড়িয়ে পুলিশের ধমক খেয়ে হোটে আসেন। এখন সেই পুলিশই ওকে সাধছে। একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় গোয়েন্দা ভদ্রলোক পুলিশের গাড়িতেই এসে পড়বেন। প্লিজ কর্নেল, আর হেঁয়ালি করবেন না। উফ, গত রাতে সেই কলগার্ল চন্দ্রিকা রায় খুন হয়েছে। সে কি? কোথায়? কিভাবে? নিজের ফ্ল্যাটের ভেতরে। ভোর 6টায় হ্যারি ওলসন ফোন করে আমাকে জানান 4 তলার ফ্ল্যাটে একটি মেয়ে খুন হয়েছে। সেই জন্য পুলিশ তার উপর ঝামেলা করছে। আমি যেন ওকে সাহায্য করতে ছুটে যাই। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, আমার জানার ইচ্ছে ছিল গতকালের সেই মেয়েটি কিনা। যদি সে না হয় তাহলে আমার কিছু করার নেই। তো গিয়ে দেখি সেই। মুখটা মনে ছিল। তুমি তো জানো মানুষের মুখ সম্পর্কে আমার নিজস্ব কিছু তত্ত্ব আছে। চন্দ্রিকা রায়ের মুখে বিপন্নতা লেখা ছিল, কিন্তু সেটা এত দূর গড়াবে ভাবতে পারিনি। ওর ফ্ল্যাটের চাবি তো পার্সে। নো পার্স। চেপে যাও। ফ্ল্যাটে ঢুকলো কি করে চন্দ্রিকা? যেভাবেই হোক ঢুকেছিল। তারপর খুনি ওকে জবাই করেছে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই জবাই। তোমাকে বলেছিলাম কলগার্লদের জীবন সব সময় বিপন্ন। কেন বিপন্ন সেটা একটু চেষ্টা করলেই বুঝতে পারবে। এক্ষেত্রে পুলিশের বক্তব্য অবশ্য একটু অন্যরকম। চন্দ্রিকাকে খুন করা হয়েছে ডাকাতির উদ্দেশ্যে। আজকাল নাকি ফ্ল্যাটে ডাকাতি এবং খুন যেভাবে হচ্ছে সেভাবেই। কারণ ওলসনের বাড়ির কলগার্লদের গার্জেন ডিস্কোর কাছে চন্দ্রিকা ছিল এক দুর্মূল্য সম্পদ। ডিস্কো? ডিস্কো কে? এখনো তাকে দেখিনি, জানি না কে সে, জানতেও চাই না। ডিস্কো ইজ ডিস্কো, দ্যাটস অল। চন্দ্রিকার পার্সের ভেতর সেই কাগজটা? নো পার্স। কথাটা বলে উঠে গেলেন জানালার কাছে। পর্দা তুলে উঁকি দিয়ে নিচের রাস্তা দেখতে থাকলেন। কিছুক্ষণ পরে সরে এসে ইজি চেয়ারে বসলেন কর্নেল। পুলিশের জিপে হালদার মশাই আসছেন। ভাবা যায়? চিন্তা করো ডার্লিং। হ্যাঁ, ভদ্রলোক নিজেই 34 বছর পুলিশে চাকরি করেছেন, রিটায়ার করে ডিটেকটিভ এজেন্সি খুলেছেন, অথচ পুলিশ ওকে সহ্য করতে পারে না এবং উনিও পুলিশকে সহ্য করতে পারেন না। সম্পর্কটা প্রায় সাপে নেউলে বলা চলে।
অথচ এতদিন পরে এই একটা ঘটনায় সাপ নেউলের চমৎকার গলাগলি। দেখা যাক এই গলাগলি থেকে চন্দ্রিকা হত্যার কোনো সূত্র বেরিয়ে আসে নাকি। ঘণ্টা বাজলে ষষ্ঠীচরণ গিয়ে দরজা খুলে দিল। তারপর প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার নস্যির কৌটো হাতে হাসি মুখে ঘরে ঢুকলেন। তার পিছনে এক পুলিশ অফিসার। হালদার মশাই ধপাস করে বসে অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, গুপ্ত সাহেবরে জিগান কি কইছিলাম? কর্নেল সাহেব কি ডিসিডিডি লাহিড়ী সাহেবের ফোন পেয়েছেন? হ্যাঁ, অরিজিৎ বলছিল আপনি যোগাযোগ করবেন। জয়ন্ত, আলাপ করিয়ে দিই, ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার অশোক গুপ্ত, আর ইনি আমার স্নেহভাজন বন্ধু জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্য সেবক পত্রিকার সাংবাদিক। নমস্কার, কাগজের নামটা দেখেছি। একটা অনুরোধ জয়ন্তবাবু, যদি কাগজে কিছু লেখেন এমন কিছু লিখবেন না যাতে আমাদের তদন্তে ব্যাঘাত ঘটে। কিছুই লিখব না, আমাদের কাগজের ক্রাইম রিপোর্টার আছে, সে আপনাদের ভার্সনই লেখে, কাজেই যা লেখার সেই লিখবে। আবার এক দফা কফি এলো। হালদার মশাইয়ের জন্য 3 ভাগ দুধ মেশানো কফি আনতে ষষ্ঠী ফোলেনি। চুমুক দিয়ে হালদার মশাই সন্তোষ প্রকাশ করে বললেন, ফার্স্ট ক্লাস। এবার অশোক বাবু কইবেন নাকি আমি স্টার্ট করব? কর্নেল স্যার কি কন? আপনারটাই আগে শুনে নি। প্রাইভেট ডিটেকটিভ তাঁর স্বভাবসিদ্ধ মিশ্র ভাষায় যা শুরু করলেন তার সারমর্ম এই। হালদার মশাই মাঝে মাঝে কাগজে তাঁর এজেন্সির বিজ্ঞাপন দেন, গত সপ্তাহেও দিয়েছিলেন। কদিন আগে চন্দ্রিকা রায় তাঁর অফিসে গিয়েছিল। তাকে নাকি প্রায় একটা অচেনা লোক টেলিফোন করে জ্বালাতন করছে, কি একটা অদ্ভুত কথা বলছে যার মাথা মুন্ডু বোঝা যায় না। আগের দিন চন্দ্রিকা নিউ মার্কেটে গিয়েছিল। ভিড়ের ভেতরে কেউ তাকে ফিসফিস করে একই কথা বলে ওঠে। কে বলল চন্দ্রিকা খুঁজে পায়নি, কিন্তু ভীষণ ভয় পেয়ে চলে আসে। হালদার মশাই চন্দ্রিকার কেসটি যথারীতি গুরুত্ব সহকারে হাতে নেন। চন্দ্রিকার বাসস্থানের কাছে অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাড়ির সামনে ফুটপাতে পুরো একটা দিন ওত পেতে থাকেন এবং নিজস্ব গোয়েন্দা পদ্ধতিতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন বাড়িটা কল গার্লদের ঘাঁটি। চন্দ্রিকাও একজন কল গার্ল, তবে সেটা কোনো ব্যাপার নয়। চন্দ্রিকা তার ক্লায়েন্ট, উল্লেখ করা দরকার। হালদার মশাই কেস পেলে যা করেন, অর্থাৎ ছদ্মবেশ ধরে ওত পাততে গিয়েছিলেন। ভব ঘুরে ফুটপাতবাসীর ছদ্মবেশ। গত পরশু শুক্রবার বিকেলে ফের জানুনি, সেই সময় সেজে গুজে চন্দ্রিকা বেরুচ্ছিলেন। তার পিছু নেন। চন্দ্রিকা পার্ক স্ট্রিটের মোড়ে গিয়ে দাঁড়ায়। হালদার মশাই ভেবেছিলেন সে খদ্দের ধরার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে একটা সাদা গাড়ি এসে থামে এবং চন্দ্রিকা তাতে চাপে। ভবঘুরে টাইপ নোংরা পোশাক পরা লোককে কোনো ট্যাক্সি ড্রাইভারই নেবে না, কাজেই গাড়ির নাম্বার টুকে নিয়ে বাড়ি ফিরতে হয় গোয়েন্দাকে। পরদিন শনিবার মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে চেনা লোকের সাহায্যে গাড়ির মালিকের নাম ঠিকানা জোগাড় করেন। তারপর সেই ঠিকানায় চলে যান। গিয়েই একটু অবাক হন। এ পর্যন্ত শুনেই কর্নেল হঠাৎ বলে উঠলেন, ইন্দ্রজিৎ ব্যানার্জির বাড়ি? হ্যাঁ, আপনি জানেন? সৌরভ নাট্যগোষ্ঠীর ইন্দ্রজিৎ ব্যানার্জি। গতকাল সন্ধ্যায় তারই নাটক পরগাছা দেখতে গিয়েছিলাম, সঙ্গে জয়ন্তকে নিয়ে গিয়েছিলাম। চন্দ্রিকা গ্রাম্য যুবতীদের দলে অভিনয় করছিল। আমি কর্নেলের মুখের দিকে তাকিয়েছিলাম। আমিও হালদার মশাইয়ের মতোই বলে উঠলাম, হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, তারপর কি হলো বলুন হালদার মশাই। কিন্তু থিয়েটার শেষ হওয়ার পর তো আমরা আসছিলাম গাড়িতে। অত দূরে থিয়েটার রোডের ওই মোড়ে মেয়েটি কি করে অত শিগগির এসে পড়ল? তোমাকে বরাবর বলেছি জয়ন্ত, তোমার পেশার লোকেদের জন্য একটা জিনিস খুব জরুরি, তীক্ষ্ণ পর্যবেক্ষণ, সব সময় সব কিছুর প্রতি। তুমি লক্ষ্য করনি নাটকে নাচতে নাচতে একটি মেয়ের চুলে গাছের একটা পাতা পড়ল আর সে যন্ত্রণায় আর্তনাদ করে বেরিয়ে গেল। নাটকের মাঝামাঝি সময়ে প্রথম একটি মেয়ের মৃত্যু, তার মুখটা মনে ছিল, কাজেই তার আগেই চলে আসায় অস্বাভাবিক কিছু নেই। ও, তাহলে আপনি ওকে চিনতে পেরেছিলেন, কিন্তু গাড়িতে আসার সময় চুপচাপ রইলেন, পরে আমাকে বললেনও না। কেন বলুন তো? বলেছিলাম। কল গার্ল মনে হচ্ছে বলেছিলেন শুধু।
হাতে সময় কম কর্নেল সাহেব, আমারে উঠতে হইব। ডিসিডিডি সাহেব আমারে বলেছে। জাস্ট আ মিনিট, হালদার মশাইয়ের কথা আগে শুনে নি। অহন আর কি কমু কর্নেল স্যার? ইন্দ্রজিৎ ব্যানার্জি কইলেন কি চাই, যেই ওনারে কইছি কাইল আপনি কল গার্লেরে গাড়িতে উঠাইয়া লইয়া কই গেলেন জানতে চাই, আই এম এ প্রাইভেট ডিটেকটিভ। উনি দরজা আটকাইয়া পুলিশে ফোন করলেন। পুলিশ আইয়া আমারে ধমক দিয়া, ও কি কারবার, কিছুতেই বুঝবে না। যত কই কেসটা শোনেন তত ধমক দেয়, শাট আপ, আর কখনো ঝামেলা করবেন না। কোন দেখি? আসলে মিস্টার হালদারের অ্যাপ্রোচে গন্ডগোল ছিল, তাই থেকে একটু ভুল বোঝাবুঝি আর কি। চন্দ্রিকা মার্ডারের পর ওর ফ্ল্যাটের ড্রেসিং টেবিলের ড্রয়ারে মিস্টার হালদারের কার্ড পেয়ে আমরা অবাক হয়েছিলাম। তারপর ওর সঙ্গে যোগাযোগ করলাম। এখন কার্ড দিছিলাম ওরে, ভেরি স্যাড। ইন্দ্রজিৎ বাবুকে কি জানানো হয়েছে খবরটা? ফোনে আমরা জানিয়েছি। মিস্টার হালদারের কাছে ব্যাপারটা শোনার পর জানাতে হলো। তারপর লাহিড়ী সাহেব আমাদের থানায় রিং করে খোঁজ নিলেন। তখন বুঝলাম ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে ওর জানাশোনা আছে। আমাদের ফোন পেয়েই ভদ্রলোক ডিসিডিডিকে অ্যাপ্রোচ করেছেন সম্ভবত। যাই হোক, ডিসিডিডি আপনার কাছে আসতে বললেন। এখন মনে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি জানেন। শুধু এটুকু জানি ইন্দ্রজিৎ বাবুকে কিছুদিন আগে কেউ ফোনে হুমকি দিয়েছিল, ওই স্কুল স্ট্রিটের ওলসন হাউসের ছায়া মারালে তার বিপদ ঘটবে। স্বভাবত উনি অরিজিৎ লাহিড়ীকে ব্যাপারটা জানিয়েছিলেন। তখন অরিজিৎ ওকে আমার নাম ঠিকানা দেয়। শুনলাম আপনি গিয়েছিলেন ও বাড়িতে, ডেড বডি দেখে এসেছেন। হ্যাঁ, আপনাদের অফিসারদের ধারণা ওটা স্রেফ ডাকাতি এবং খুন। ঠিক তাই মনে হয়েছিল আপাত দৃষ্টিতে, কিন্তু এবার তা মনে হচ্ছে না। ডিসিডিডি সাহেব বললেন আপনার সঙ্গে যেন যোগাযোগ রেখে চলি। কতকগুলো ঘটনা এ মুহূর্তে আমাদের জানা আছে, যেগুলোর মধ্যে কোনো স্পষ্ট যোগসূত্র নেই। ঠিক আছে মিস্টার গুপ্ত, আপনি প্রয়োজন হলে পরে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আপনার নিশ্চয়ই জানা। হ্যাঁ, লাহিড়ী সাহেব দিয়েছেন। একটা কথা, এই ডিস্কো কে আপনি জানেন? লোকটি কে আমি অন্তত জানি না, তবে কানাঘুষো শুনেছি হি ইজ আ বিগ গায়, ওপরতলায় প্রচণ্ড প্রভাব আছে, এইটুকু বুঝতে পারি। কিন্তু সম্প্রতি ওলসন হাউসে আপনারা হানা দিয়েছিলেন। জাস্ট আ শো বিজনেস বলতে পারেন। এগুলো আমাদের মতো চুনোপুটিদের মাঝে মাঝে করতেই হয়। আচ্ছা, আমি আজকে চলি। অশোক গুপ্ত চলে যাওয়ার পর হালদার মশাই চাপা স্বরে বললেন, সব ফ্যাক্ট আমি পুলিশের দেই নাই কর্নেল স্যার, আপনারই দিমু। আগে দিলেই ভালো করতাম, মাইয়াটা তাহলে হয়তো মারা পড়তো না। ব্যাড লাক। আপনি এখনো খুব উত্তেজিত হালদার মশাই। আমার মনে হয় আগে উত্তেজনাটা কাটিয়ে ওঠা দরকার। কেন? আপনার ভাষা লক্ষ্য করেছি, উত্তেজনার সময় আপনি স্ট্যান্ডার্ড বাংলায় কথা বলেন না। ঠিক কইছেন, সরি। ইউ আর রাইট কর্নেল স্যার। আসলে আমার ভীষণ খারাপ লাগছে, মেয়েটিকে বাঁচাতে পারলাম না। অশোক বাবুকে অত করে বললাম প্রি স্কুল স্ট্রিটের ওই বাড়িটা হয়েই কর্নেল স্যারের কাছে যাওয়া যাক। উনি বললেন ও বাড়িতে গিয়ে আর লাভ নেই, বডি চালান গেছে। তবে বর্ণনা শুনলাম, হরি বল, গলা কাটছে। হালদার মশাই চোখ বুজিয়ে শিউরে ওঠার ভঙ্গি করলেন। কি ফ্যাক্ট দিতে চেয়েছেন বলছিলেন হালদার মশাই? হ্যাঁ, চন্দ্রিকা রায় কইছিল যে লোকটা তারে টেলিফোন করে সম্ভবত সে একজন সিনাম্যান। নিউ মার্কেটে ভিড়ের মধ্যেও চন্দ্রিকার মনে হয়েছিল লোকটা সিনাম্যান। না কর্নেল স্যার, চন্দ্রিকা কিন্তু তারে দেখে নাই, কথা শুই নাই। এক মিনিট। তার মানে লোকটার যেসব কথা অদ্ভুত মনে হয়েছিল চন্দ্রিকার, সেটা কি চীনা ভাষার মতো? কতটা তাই মনে হয়েছিল চন্দ্রিকার। চাই চিচিং ফাঁক নয় তো? কি কইলেন? কর্নেল চোখ কটমুটিয়ে তাকালেন আমার দিকে। চাই চিচিং ফাঁক কথাটা কেউ আচমকা বলে উঠলে চীনে ভাষা মনে হতেও পারে কর্নেল। হালদার মশাই বার কতক বিড়বিড় করে কথাটা আওড়ে খিখি করে একচোট হাসলেন। তারপর এক টিপ নস্যি নিয়ে বললেন,
চন্দ্রিকা কইছিল স্যাংসুং সিংসা করে কি যেন বলে লোকটা। তো জয়ন্তবাবু কি কইলেন যেন সিসিং ভাগ। ফের খি করে হাসতে লাগলেন উনি। কর্নেল হাসছিলেন না। আর কোনো ফ্যাক্ট আছে কি আপনার হাতে? চন্দ্রিকা কইছিল সে একটা অফিসে চাকরি করে। পরে জানলাম এটা মিথ্যা কথা। তবে আমারে একটা অ্যাড্রেস দিছিল, যদি হঠাৎ তার কোনো বিপদ হয় সেই অ্যাড্রেসে আমারে যোগাযোগ করতে হইব। করুম এবার, তার আগে অ্যাড্রেসটা দেখাই। প্যান্টের পকেট থেকে ছোট্ট নোট বই বের করে উনি পাতাটা খুঁজে বের করলেন। তারপর কর্নেলকে দিলেন নোট বইটা। আমি কর্নেলের দিকে ঝুঁকে গিয়ে ঠিকানাটা দেখে খুব অবাক হয়ে গেলাম। ঠিকানাটা রাঙাটুলির। নামটা অবশ্য আমার অপরিচিত, হরনাথ সিংহ। তবে ঠিকানা দেখেই আমি উত্তেজিতভাবে বলে উঠলাম, কর্নেল, চিচিংফাক রহস্যের সঙ্গে চন্দ্রিকার খুনের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে যেন। কর্নেল আমার কথায় কান দিলেন না। হালদার মশাইকে নোট বইটা ফেরত দিয়ে বললেন, আপনি রাঙাটুলি যাবেন তাহলে? আই মাস্ট গো। আমার ক্লায়েন্ট, টাকা খাইছি তার থনে। দিস ইজ মাই মরাল ডিউটি কর্নেল স্যার। ফি দিয়েছিল চন্দ্রিকা? কত? 500। বলেন কি? কেন, আমার মিনিমাম ফি কর্নেল স্যার। তবে আমি ওরে ইনসিস্ট করি নাই, নিজেই জিগাইল ফিয়ের কথা, দিয়াও দিল। আপনার হাতে আর কোনো ফ্যাক্ট আছে হালদার মশাই? না, কিন্তু একটা কথা, আপনি অশোক বাবুর এই ডিস্কোর কথা জিগাইলেন। হু ইজ দ্যাট ম্যান কর্নেল স্যার? জানি না, তার নাম শুনেছি। সেই নাকি ওলসন হাউসের কলগার্লদের গার্জেন। ডিস্কো? আমার নেক্সট আইটেম ডিস্কো। সাবধান হালদার মশাই, ডিস্কোকে আপনার লিস্টে রাখবেন না। বরং আপাতত আপনি রাঙাটুলির কোনো হরনাথ সিংহকে নিয়েই থাকুন। হালদার মশাই তরাক করে উঠে দাঁড়ালেন। তারপর অভ্যাস মতো যাই গিয়া বলে হন্তদন্ত বেরিয়ে গেলেন। একটা কথা মাথায় ঢুকছে না, ডিস্কোর মতো লোক যার গার্জেন, সে কেন প্রাইভেট ডিটেকটিভের সাহায্য নিতে গিয়েছিল? সেটা আমারও মাথায় ঢুকছে না জয়ন্ত। বলে উনি পাশের ঘরে চলে গেলেন। একটু পরে পোশাক বদলে কাঁধে একটা কিট ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে এলেন। চলো জয়ন্ত, হালদার মশাইয়ের কথা শোনার পর আবার একবার ওলসন হাউসে যাওয়ার দরকার বোধ করছি। 1 মিনিট, ইন্দ্রজিৎ বাবুকে ফোনে পাই কিনা দেখি। কর্নেল ফোন ডায়াল করে সাড়া পেয়ে বললেন, ইন্দ্রজিৎ ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। বেরিয়েছেন? কখন? কিছু বলে যাননি? ঠিক আছে, ফিরলে বলবেন কর্নেল সরকার ফোন করেছিলেন। গাড়িতে যেতে যেতে বললাম, চন্দ্রিকার পার্সটা আপনি খুলে দেখলেন না? ওর ভেতরে এক টুকরো কাগজে কোড ল্যাঙ্গুয়েজে কী সব লেখা আছে। ফোনে আপনাকে বলেছিলাম। পার্সটা নিয়েই যাচ্ছি। সে কি? ও নিয়ে চিন্তা করো না ডার্লিং, মেয়েদের পার্স সম্পর্কে বেশি চিন্তা করা ঠিক নয়। বিরক্ত হলেও কিছু বললাম না। কিছুক্ষণ পরে ফ্রি স্কুল স্ট্রিটে একটা বাড়ির সামনে কর্নেলের নির্দেশে গাড়ি থামালাম। বাড়ির সামনে একটা পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল। বাড়ির দরজাটা পাশের একটা সংকীর্ণ গলির দিকে। সামনের অংশটায় কয়েকটা দোকান, সেগুলো এখন খুলে গেছে। টিভি, ইলেকট্রনিক গ্যাজেট এবং পুরনো গ্রামোফোন রেকর্ডের দোকান আর টেলারিং শপ। গলিতে ঢুকলে বাড়ির দরজা থেকে এক পুলিশ অফিসার এসে কর্নেলকে অভ্যর্থনা জানালেন। আপনি চলে যাওয়ার পরই বডি মর্গে চলে গেছে। আর একবার চন্দ্রিকার ফ্ল্যাটটা আমি দেখতে চাই মিস্টার দাস। পুলিশ অফিসার বাড়ি ঢুকে সামনে সিঁড়ির মুখে একটু থেমে চাপা স্বরে ফের বললেন, লাইডি সাহেব রেডিও মেসেজ করে জানতে চাইছিলেন ওকে আপনি একবার আসবেন বলেছিলেন, এসেছিলেন নাকি জানতে চাইছেন। বাড়ির সামনে একটুখানি লন মতো, সেখানে যথেচ্ছ দেশি বিদেশি ফুলের গাছ এবং পাতাবাহার জঙ্গল করে ফেলেছে। বাঁদিকে নিচের তলার ঘরের জানালা থেকে একজন বুড়ো সাহেব ফিসফিসিয়ে ডাকলেন, কর্নেল সরকার। প্লিজ প্লিজ ওয়েট এ বিট মিস্টার ওলসন, বাট দিস ইজ আর্জেন্ট ইউ নো। ওকে ওকে, জাস্ট ওয়েট এ বিট। বাড়ির বাইরের চেহারা জীর্ণ,
কিন্তু সিঁড়িতে উঠতে উঠতে টের পাচ্ছিলাম ভেতরটা সুন্দর সাজানো গোছানো। নেহাত কলগার্লদের ডেরা বলা হলেও এটা যে আসলে অভিজাত পতিতালয় তাতে কোনো ভুল নেই। তবে এও ঠিক, সব ফ্লোরের ফ্ল্যাটগুলোর দরজা বন্ধ, শুনশান স্তব্ধতা ঘিরে আছে। 4 তলায় 2টো ফ্ল্যাট এবং একপাশে ফাঁকা ছাদ অজস্র ফুলের টবে সাজানো। 2জন কনস্টেবল বেতের চেয়ারে বসেছিল। উঠে দাঁড়ালো আমাদের দেখে। পুলিশ অফিসার পকেট থেকে চাবি বের করে একটা ফ্ল্যাটের তালা খুলে দিলেন। লক্ষ্য করলাম হাঁসকলে আর একটা তালা ঝুলছে। ওটাই তাহলে ফ্ল্যাটের নিজস্ব তালা। এই বাড়তি তালাটা নিশ্চয়ই পুলিশের। আপনি আবার আসবেন বলে ফ্ল্যাটের সব কিছু অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। থ্যাঙ্কস। বলেই কর্নেল ঢুকলেন। এটা ড্রয়িং রুম বলা চলে, কিন্তু আসবাবপত্র ওলটপালট ছত্রখান। কারা যেন প্রচণ্ড ধস্তাধস্তি মারামারি করেছে এ ঘরে। উল্টানো সেন্টার টেবিলের পাশে কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে। একটা মদের বোতল কার্পেটের ওপর গড়াগড়ি খেতে খেতে দেয়ালের কোনায় আটকে গেছে। বেডরুমের পর্দা ফর্দা ভাই। কর্নেলের সঙ্গে ঢুকে শিউরে উঠলাম। মেঝের কার্পেট এবং বিছানা রক্তে মাখামাখি। তবে এই ঘরেও একই ধস্তাধস্তি ওলটপালট হয়েছে। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, কি বুঝছো বলো? ধস্তাধস্তি মারামারির পর খুনটা হয়েছে। হ্যাঁ, চন্দ্রিকা যথাসাধ্য লড়েছিল এইটুকু বলা চলে। বসার ঘরের কার্পেটে যে রক্তের ছিটে আছে সেটা সম্ভবত খুনির হাতের রক্ত। সে কিছু তন্ন তন্ন করে খুঁজেছে খুন করার পরে। পার্সের এ ঘরে কোনো পার্স পাওয়া যায়নি জয়ন্ত। ওর চোখের ভঙ্গিতে বুঝলাম পার্স সম্পর্কে আমাকে চুপচাপ থাকতেই হবে। আচ্ছা, পাশের ফ্ল্যাটে কেউ থাকে না? তার তো টের পাওয়া উচিত। কেটি বলে একজন অ্যাংলো মেয়ে থাকতো। সে কদিন আগে বোম্বেতে তার মায়ের কাছে চলে গেছে। আমরা চেক করেছি, একটা টেলিগ্রাম পাওয়া গেছে মায়ের অসুখের। চাবি দিয়ে গেছে ওর কাছে। কর্নেল ঘরের ভেতর এখানে ওখানে হুমড়ি খেয়ে বসে কখনো দাঁড়িয়ে কী সব পরীক্ষা করছিলেন তা উনিই জানেন। কিন্তু ধস্তাধস্তির শব্দ নিচের ফ্ল্যাটের লোকেদের টের পাওয়া উচিত তো। এ বাড়িতে কোন ঘরে কি হচ্ছে তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বুঝতেই পারছেন বাড়িতে কারা থাকে। সারাদিন মদের ফোয়ারা ছোটে আর হুল্লোড়। বেরোনো যাক এবার। নতুন কিছু দেখার মতো নেই মিস্টার দাস। আপনি দরজায় তালা এঁটে দিন। আমরা মিস্টার ওলসনের ঘরে একটু আড্ডা দিয়ে চলে যাব। আপনি আপনার ডিউটি করুন। নিচে অলসন কর্নেলের অপেক্ষা করছিলেন। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। অলসন আমাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তারপর জানলায় উঁকি মেরে বাইরেটা দেখে গদি আঁটা পুরনো একটা চেয়ারে ধপাস করে বসলেন। ওর চোখে উত্তেজনা জ্বলজ্বল করছিল। কর্নেল সরকার, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে মনে পড়ল কথাটা, তবে ফোনে বলতেও ভরসা পাইনি। বলা যায় না আবার আমার ফোন ট্যাপ করা আছে কিনা। নিন, এবার স্বচ্ছন্দে বলুন মিস্টার ওলসন। আপনাকে বলেছি চন্দ্রিকা ওর পার্স কোথায় হারিয়ে আমার কাছে ওর ফ্ল্যাটের তালা খোলার জন্য সাহায্য চাইতে এসেছিল। আমি ওকে বললাম, তুমি ডিস্কো সাহেবকে ফোন করো, তার কাছে সব ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকে। বলেছিলাম তো? বলেছিলেন? তখন আমার এখান থেকে চন্দ্রিকা ডিস্কো শয়তানটাকে ফোন করেছিল। এও বলেছে আমাকে। অলসন ঝুঁকে এলেন কর্নেলের দিকে। যেটা বলতে ভুলেছি বলছি, ডিস্কোর ফোন নাম্বার আমি এতকাল জানতাম না। আমার বাড়ির কোনো খানকি আমাকে সেটা জানাতে চায় না, চন্দ্রিকাও না। কিন্তু চন্দ্রিকা যখন ফোনে ডায়াল করছিল নাম্বারগুলো আমি দেখে নিয়েছিলাম। ভুলে যাব বলে একটু পরেই তা লিখে রেখেছিলাম। এখন নাম্বারটা আপনাকে দিতে পারি। বলেই হ্যারি অলসন পকেট থেকে একটা চিরকুট দিলেন কর্নেলকে। কর্নেল সেটা দেখে পকেটে ভরলেন। ডিস্কোকে আপনি কখনো দেখেননি বলছিলেন তো? হ্যাঁ, ওর লোকেদের দেখেছি, নচ্ছার গুন্ডা তারা। তো তারপর চন্দ্রিকা ওপরে চলে যায় বলেছিলেন? হ্যাঁ ঠিক, তারপর আর কিছু জানি না। কিন্তু ডিস্কো হারামজাদা চন্দ্রিকাকে যার হাত দিয়ে চাবি পাঠিয়েছিল সেই খুন করেনি তো?
খুনের কি মোটিভ থাকতে পারে তার? চন্দ্রিকা শুধু নয়, অন্য মেয়েরাও আমার ঘরে ফোন করতে আসে। অনেক সময় তারা ফোনে ডিস্কোর সঙ্গেও কথা বলেছে। আবার কখনো ডিস্কো আমাকে ফোন করে বলেছে, আমি ডিস্কো বলছি, অমুককে ডেকে দাও। লোকটার গলা আমার চেনা হয়ে গেছে। খুব ভদ্র মার্জিত কণ্ঠস্বর, পুরো মনে হবে যেন কোনো অমায়িক সজ্জন ভদ্রলোক। আপনি এসব কথা আগেও বলেছেন আমাকে। হ্যাঁ, ইদানিং চন্দ্রিকা যে কণ্ঠস্বরে ডিস্কোর সঙ্গে কথা বলতো, আমার মনে হতো মেয়েটা ওকে হুমকি দিচ্ছে। গতকাল রাত্রেও যেভাবে চাবি হারানোর কথা বলে শিগগির ডুপ্লিকেট চাবি পাঠাতে বলছিল, আমার মনে হচ্ছিল যেন ধমকাচ্ছে ওকে। আমার এটা কিন্তু অবাক লেগেছে। চন্দ্রিকার আগের কণ্ঠস্বর এবং ইদানিংকার কণ্ঠস্বর এক ছিল না কর্নেল সরকার। সম্ভবত আপনার কথা ঠিক, কিন্তু ডিস্কো কি এতই বোকা যে চন্দ্রিকাকে তার ঘরে খুন করতে লোক পাঠাবে? ইচ্ছে করলে সে বাইরে যে কোনো জায়গায় চন্দ্রিকাকে খতম করতে পারত। তা ঠিক। চলি মিস্টার উলসন। আশা করি আর পুলিশ আপনাকে জেরা করছে না। না, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেউ ফোন করে চন্দ্রিকা সম্পর্কে খবর নিয়েছিল কি মিস্টার উলসন? হ্যাঁ, একটু আগে কে ফোন করে জিজ্ঞেস করছিল চন্দ্রিকা খুন হয়েছে সত্যি কিনা। নাম বলেনি? না, নাম তো বলেনি। ওর কোনো প্রেমিক হবে। এ বাড়ির খানকিদের প্রেমিকারাও এই ফোনে ওদের খবর নেয়। নরকে পড়ে আছি কর্নেল সরকার। আমার মৃত্যু যত শিগগির হয় ততই বেঁচে যাই। এই বয়সে যাবই বা কোথায়? ও দুঃখিত মিস্টার উলসন, ভুলে গিয়েছিলাম। কোনো প্রশ্ন করবেন না এখন। চন্দ্রিকার হারানো পার্সটা আমি উদ্ধার করেছি। এটা আপনি রাখুন। ডিস্কো ফোন করলে তাকে এটার কথা জানাবেন, এটা ফেরত নিতে বলবেন, তারপর ওর লোকের হাতে দিয়ে দেবেন, কিন্তু আমার কথা বলবেন না যেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কর্নেল তার কিটব্যাগ থেকে পার্সটা বের করে অলসনের হাতে গুঁজে দিলেন। চাপা স্বরে ফের বললেন, পুলিশ কেউ জানাবেন না যেন, আপনার নিরাপত্তার জন্যই বলছি। অলসন হাউসের পর্ব মিটিয়ে আমরা গাড়িতে উঠলাম। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, পার্সের ভেতরে সেই অদ্ভুত চিরকুটটা? ওটা আমি বের করে রেখেছি ডার্লিং, এই দেখো। চিরকুটটা দেখে স্বস্তির নিঃশ্বাস পড়ল আমার। আচ্ছা, এটা কিসের কোড বলে মনে হচ্ছে আপনার? এখনো কিছু ভাবিনি এই সম্পর্কে। চন্দ্রিকা রায়ের সঙ্গে রাঙাটুলির সম্পর্ক আছে, তাই এই ব্যাপারে কি ভাবছেন বলতে আপত্তি আছে? শুরুতেই রহস্য এত বেশি জট পাকালেই সমস্যা, বোধ বুদ্ধি গুলিয়ে যাবে। কাজেই একটা করে সূত্র ধরে এগোনোই ভালো। আপনি সঠিক রাস্তা দিয়ে চলেছেন। আমার ঘরে না বসলে আমার মাথা খোলে না। সানিভিলের 3 তলার ড্রয়িং রুমে ঢুকেই কর্নেল টেলিফোন তুললেন। ডায়াল করে সাড়া এলে বললেন, মিস্টার ডিস্কো। সে কি রং নাম্বার? জাস্ট আ মিনিট। রাঙাটুলির হরনাথ সিংহ এই নাম্বারটা আমাকে দিয়ে বলেছেন চন্দ্রিকা রায়ের কলকাতার গার্জেনকে এই নাম্বারে পাওয়া যাবে। বুঝতে পারছেন না? আপনার নামটা প্লিজ। সরি মিস্টার ডিস্কো। ও ডিস্কো নন আপনি, কিন্তু গ্রুপ থিয়েটারের ইন্দ্রজিৎ ব্যানার্জিও তো। না, আমি পুলিশ নই। রং নাম্বার? সত্যি বলছেন? ঠিক আছে, তাহলে ছাড়ছি। কিন্তু হরনাথ বাবু, ইন্দ্রজিৎ বাবু দুজনেই তো। হ্যাঁ, ভুল হতেই পারে। ধন্যবাদ, রাখছি। তবে আমার নাম্বারটা নিয়ে রাখুন প্লিজ। কর্নেল নাম্বার বলে ফোন রেখে হাসতে হাসতে বললেন, ডিস্কোই বটে, কথাগুলো শুনতেও চায়, কিন্তু রং নাম্বার বলতে ছাড়ছে না। যাকে বোতাম টিপে দিলাম, খেলাটা শুরু হয়ে যাক।
একটা ব্যাপার ভাবতে আমার খুব খারাপ লাগছে। কি সেটা? চন্দ্রিকা আমাদের গাড়িতে পার্সটা ফেলে না গেলে হয়তো খুন হতো না। নিশ্চয়ই বাইরের লোককে দরজা খুলতো না, কিংবা ওই ডিসকোর লোকের পাল্লায় পড়তো না। ও, সে কি করতো বলা কঠিন জয়ন্ত, কিন্তু আপাত দৃষ্টিতে ওলসনের ধারণার ফেস ভ্যালু আছে। তার মানে ডিসকো ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই পাঠিয়েছিল। যার হাতে পাঠিয়েছিল তার খোঁজ যতক্ষণ না পাচ্ছি, কিভাবে চন্দ্রিকা খুন হয়েছে বলা যাবে না। শুধু একটা বিষয় স্পষ্ট, খুনি চন্দ্রিকার ফ্ল্যাটে ঢুকে চন্দ্রিকার সঙ্গে ধস্তাধস্তি করেছে। এটা চন্দ্রিকার আত্মরক্ষার লড়াই ছাড়া কিছু নয়। তবে খুন করার পর সে চন্দ্রিকার আসবাবপত্র তন্ন তন্ন করে খুঁজেছে। সবখানে রক্তের ছাপ সেটা বলে দিচ্ছে। এই চিরকুটটাই খুঁজছে সম্ভবত। সম্ভবত। বলে কর্নেল চোখ বুজে দাড়িতে আঁচড় কাটতে থাকলেন। কর্নেল, একটা ভাইটাল প্রশ্নে আপনি মন দিচ্ছেন না কিন্তু এখনো। বলো। কি এমন ঘটেছিল যে আমাদের গাড়িতে পার্স ফেলে গিয়েছিল চন্দ্রিকা? এমন একটা ভুল কি করে হতে পারে? হ্যাঁ, মানসিক বিপর্যয়ের ইঙ্গিত আপনি দিয়েছেন, কাজেই তারা যারাই হোক নিশ্চয়ই জানতো চন্দ্রিকার পার্সে ওই চিটকুটটা আছে। অন্ধকারে ঢিল ছুঁড়ে লাভ নেই ডার্লিং। আপাতত আমি ইন্দ্রজিৎ ব্যানার্জি এবং ডিসকোর দিকে তাকিয়ে আছি। সূত্র তাদেরই কাছে আছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবেলা কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিলেন না, তার সঙ্গেই লাঞ্চ খেতে হলো। তার কথা মতো আমার কাগজের অফিসে জানিয়ে দিতে হলো একটা মার্ডার কেসের রোমাঞ্চকর এবং এক্সক্লুসিভ স্টোরির পিছনে লড়ে যাচ্ছি, কাজেই অফিসে যেতে দেরি হতে পারে। লাঞ্চের পর সোফায় লম্বা হয়ে গড়াচ্ছিলাম। কর্নেল একটা অর্কিড সংক্রান্ত বইয়ে বুঁদ হয়ে আছেন। কিছুক্ষণ পরে ডোরবেল বাজল। তারপর ষষ্ঠী এসে বলল, বাবা মশাই, এক ভদ্রলোক এসেছেন। নিয়ে আয়। যিনি এলেন তার বয়স 40-এর মধ্যেই। পরনে আলিগড়ি চুস্ত পাঞ্জাবি, এক মাথা ঝাঁকড়া চুল, সুন্দর বুদ্ধিদীপ্ত চেহারায় বিপর্যস্ত ভাব। তাকে দেখে কর্নেল বলে উঠলেন, আসুন ইন্দ্রজিৎ বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। 3:30 অবধি দেখে বেরোতাম এক জায়গায়। ইনি সেই ইন্দ্রজিৎ ব্যানার্জি, পরগাছা নাটকের পরিচালক। তারপরে মনে পড়ে গেল, মঞ্চের গাছের তলায় আতপাগলা লোকটির চরিত্রে এঁকেই তো দেখেছিলাম। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। একটু চুপ থাকার পর ইন্দ্রজিৎবাবু আস্তে আস্তে বললেন, আমার নিজেকে বড় অপরাধী লাগছে কর্নেল সরকার। খালি মনে হচ্ছে আমারই বুদ্ধির দোষে বুঝি চন্দ্রিকা মারা পড়ল। আপনাকে আমি আগে যদি সব কথা খুলে বলতাম। কি কথা ইন্দ্রজিৎ বাবু? গতকাল সন্ধ্যায় আপনাকে আমার নাটক দেখার আমন্ত্রণ করেছিলাম। এর উদ্দেশ্য ছিল, চন্দ্রিকা বলেছিল আমার দলে নাকি শয়তান ডিসকোর জ্বর ঢুকেছে, কিন্তু চন্দ্রিকা জানতো না কে সেই জ্বর। তাই ওকে আপনার কথা বলেছিলাম, আপনার চেহারার বিবরণও দিয়েছিলাম। তখন ও বলল ওদের বাড়িতে ওলসন সাহেবের কাছে আপনি যান। তার মানে আপনাকে সে চেনে, তবে আপনাকে শুধু কর্নেল সাহেব বলেই চেনে। যাই হোক, গত রাতে ভাবলাম থিয়েটার শেষ হলে আপনি গ্রিন রুমে আসবেন, কিন্তু এলেন না। যাইনি আপনার স্বার্থে। আপনিও বলেছিলেন প্রকাশ্যে আপনার সঙ্গে যেন না মিশি। হ্যাঁ, তাও ঠিক। তবু ভেবেছিলাম আরও সব আমন্ত্রিত মানুষের ভিড়ে আপনি আসবেন হয়তো। ঠিক আছে, তারপর কি হয়েছিল বলুন, সেটাই আমার জানা দরকার। আশ্চর্য ব্যাপার কি জানেন, থিয়েটার শেষ হওয়ার পর চন্দ্রিকাকে আর খুঁজে পেলাম না। গেস্টদের সঙ্গে গ্রিন রুমে কথাবার্তা না বলেই তখনই বাইরে বেরিয়ে গিয়ে দেখি চন্দ্রিকা সবে একটা ট্যাক্সিতে চাপছে। দৌড়ে গিয়ে বললাম, আরে কি ব্যাপার, চলে যাচ্ছ যে? চন্দ্রিকা বলল, কর্নেল সাহেবের গাড়ি ফলো করছি, তুমি চিন্তা করো না, ওকে আমার এখনই মিট করা দরকার। বুঝলাম
প্রকাশ্যে আপনার সঙ্গে মিট করতে সেও যায়নি। এখন বুঝতে পারছি, সে ট্যাক্সি নিয়ে আমাদের গাড়ির পেছনে আসছিল। তারপর থিয়েটার রোডের একটা মোড়ে সম্ভবত জ্যামে আমাদের গাড়ি হারিয়ে ফেলে। তখন ট্যাক্সি ছেড়ে দিয়ে আমাদের খুঁজতে শুরু করে। হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু, সে আমাকে খুঁজেও পেয়েছিল। সে লিফট চাইল, তখন বৃষ্টি হচ্ছে। তাছাড়া তার পিছনে নাকি দুটো মস্তান লেগেছে। মস্তান লাগার ব্যাপারটা হয়তো ঠিক নয়। আসলে সে আমার সঙ্গে কথা বলতেই চেয়েছিল। কিন্তু কিছুই বলেনি চন্দ্রিকা। আলাপ করার কোনো হাবভাব তার মধ্যে লক্ষ্য করিনি, বরং তাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। আশ্চর্য তো। আরও আশ্চর্য, সে তার পার্স গাড়িতে ফেলে অলসন হাউসে ঢুকে গিয়েছিল। তখনও অবশ্য জোর বৃষ্টি হচ্ছে। কিন্তু পার্সটা... কর্নেল চোখ বুজে দাড়িতে হাত বুলিয়ে একটু পরে ফের বললেন, হ্যাঁ, আসলে সে আমার জিম্মায় পার্সটা রাখতে চেয়েছিল। কি বললেন? একটা পার্স? হ্যাঁ, ছোট্ট একটা পার্স। পার্সে ওর ফ্ল্যাটের চাবি ছিল, আরও চাবি ছিল দুটো। ফ্ল্যাটের চাবির ডুপ্লিকেট সে ডিস্কোর কাছে পাবে জানতো। অন্য চাবি দুটোর ডুপ্লিকেট তার ফ্ল্যাটে থাকা উচিত, কাজেই চাবি খোয়া গেলেও তার অসুবিধে ছিল না। তাহলে পার্সে এমন কি ছিল যেটা আপনার জিম্মায় রাখতে চেয়েছিল? আপনি বুদ্ধিমান ইন্দ্রজিৎ বাবু। পার্সটা আপনি হাতড়ে দেখেছেন নিশ্চয়ই। তা দেখেছি। কিছু সন্দেহজনক জিনিস নেই ওটার মধ্যে? সন্দেহজনক? কই না তো। কিছু টাকা, একজন উকিলের একটা কার্ড, আর কি? আর একটা চাবি। প্লিজ পার্সটা একটু দেখাবেন। ওটা ওলসন সাহেবকে দিয়েছি, ডিস্কোকে উনি ফেরত দিয়ে দেবেন। পার্সটা হাত ছাড়া করা আপনার ঠিক হয়নি। কেন বলুন তো? ওটার মধ্যে এমন কিছু সন্দেহজনক জিনিস থাকতে পারতো যা আপনার চোখ এড়িয়ে গেছে। তাই বুঝি? হ্যাঁ, কারণ আপনারই মতে পার্সটা আপনার জিম্মায় রাখাই চন্দ্রিকার উদ্দেশ্য ছিল। তার ওই একটাই অর্থ হয়। আবার বলছি, আপনি বুদ্ধিমান ইন্দ্রজিৎ বাবু। কিন্তু স্টেজে অভিনয়ের সময় চন্দ্রিকা পার্সটা কারোর কাছে রেখেছিল নিশ্চয়ই। ছোট্ট একটা পার্স সে পোশাকের মধ্যে লুকিয়ে রেখেও অভিনয় করতে পারে স্টেজে, তাই না ইন্দ্রজিৎ বাবু? আমার দ্বিতীয় ভুল, ডিস্কো ফোনে আমাকে চন্দ্রিকার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতেই হুমকি দিত। সেই কথাটা আপনাকে খুলে বলিনি। শুধু বলেছিলাম ওলসন হাউসে যেতে কেউ হুমকি দিচ্ছে। চন্দ্রিকার সঙ্গে আমার কি সম্পর্ক আপনাকে জানানো উচিত ছিল কর্নেল সাহেব। আপনার গ্রুপে অভিনয় করে একজন কল গার্ল, আপনি এটুকু অবশ্য বলেছিলেন। হ্যাঁ, কিন্তু বলিনি আসলে লজ্জাবশতই। চন্দ্রিকা অভিজাত ঘরের মেয়ে, নিজের স্বামীকে খুন করে প্রাণ বাঁচানোর জন্যই শয়তান ডিস্কোর আশ্রয় নিয়েছিল। কর্নেল সরকার, চন্দ্রিকা সাংঘাতিক মেয়ে ছিল। এটা যেমন সত্যি, তেমন এও সত্যি তার স্বামী রথিন চৌধুরীও একজন নর পিশাচ, হৃদয়হীন, স্বার্থপর, বর্বর। চন্দ্রিকাকে রথিনী প্রথম পাপের পথে ঠেলে দেয়। তার জীবনের এই শোচনীয় পরিণতির জন্য সেই দায়ী। ডিস্কোকে? জানি না, আপনি আবার তাকে খুঁজে বের করুন। আমি নিজের হাতে তাকে শাস্তি দেব। চন্দ্রিকা তার কোনো পরিচয় দেয়নি? না, কারণ চন্দ্রিকা কখনো তাকে দেখেনি। ডিস্কো আড়ালে সব চালায়। আপনি হরনাথ সিংহকে চেনেন? হরনাথ সিংহ? হ্যাঁ, রাঙাটুলির হরনাথ সিংহ। মাই গুডনেস, চন্দ্রিকার স্বামী ছিল রাঙাটুলির লোক। চন্দ্রিকাদের বাড়িও তো সেখানে। চন্দ্রিকা আমাকে বলেছিল। চন্দ্রিকার সঙ্গে কোথায় কি করে আপনার পরিচয় হয়েছিল? পার্ক স্ট্রিটের একটা বারে, মুনলাইট বার। বারের একজন অ্যাংলো ওয়েটার চ্যাঙ্কো আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। ওই বারে কল গার্লরা যায়।
তো প্রথম আলাপেই চন্দ্রিকা থিয়েটারে অভিনয়ের সুযোগ দিতে এই অনুরোধ করেছিল। কর্নেল ষষ্ঠীচরণকে ডেকে কফি আনতে বললেন। তারপর বললেন, হরনাথ সিংহের কথা চন্দ্রিকা আপনাকে বলেনি কখনো? মনে করে দেখুন তো। না তো, মনে পড়ছে না। চন্দ্রিকার পার্সে অ্যাডভোকেটের কার্ড পাওয়ার অর্থ বোঝা গেল সম্ভবত। একটা মার্ডার চার্জ ছিল চন্দ্রিকার নামে। হ্যাঁ, সে প্রায় বছর 7-8 আগের কেস। তবে ডিস্কো প্রভাবশালী লোক, কেস থেকে তাকে বাঁচায়। ডিস্কোর সঙ্গে চন্দ্রিকার কিভাবে পরিচয় হয় আপনি জানেন? জানি না, চন্দ্রিকা খুলে কিছু বলেনি। আপনি কি জানেন চন্দ্রিকা ইদানিং ডিস্কোকে ব্ল্যাকমেল করতো কিনা? বলেনি আমাকে। আসলে ওই যে বললাম, ওর হাত থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এই সময় ফোনটা বেজে উঠল। কর্নেলের ইশারায় ফোন তুলে সাড়া দিলাম। কোনো মেয়ে জানতে চাইছে ফোনের নাম্বার এই কিনা। বললাম হ্যাঁ। তারপর পুরুষ কণ্ঠে কেউ বলল, হ্যালো, হ্যালো, কাকে চাই বলুন? কর্নেল নীলাদ্রি সরকারকে। কে বলছেন আপনি? ডিস্কো। ডিস্কো? বলুন মিস্টার ডিস্কো, আমাকে চেনেন তাহলে? কিন্তু দুপুরে তখন তো... ও, পরে খোঁজ নিয়ে পরিচয় পেলেন? ধন্যবাদ। বলেন কি, ওলসেন সাহেব? ঠিক আছে, প্রাণের ভয়ে বুড়ো মানুষ আমার নাম করেছেন। পার্স পেয়েছেন তো? না না, ধন্যবাদ দেওয়ার কি আছে। হ্যাঁ মিস্টার ডিস্কো, চন্দ্রিকার খুনি আপনি নন নিশ্চয়ই। আই মাস্ট ফাইন্ড আউট। জাস্ট আ মিনিট, কাল রাত্রে আপনি কার হাত দিয়ে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি... ও মাই গড, সে কি, কোথায়? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো, হ্যালো, হ্যালো। বুঝলাম লাইন কেটে গেল। কর্নেল ফোন রেখে গম্ভীর মুখে বললেন, যাই হোক, ডিস্কোর সঙ্গে এতক্ষণে যোগাযোগ হলো। তখন ফোনে ওর ডামি নাকি কথা বলেছিল, বুঝলে জয়ন্ত। অবশ্য এও ডিস্কোর ডামি কিনা বলা কঠিন। তবে অদ্ভুত ঘটনা, যে লোকটিকে দিয়ে ডিস্কোর ডুপ্লিকেট চাবি পাঠিয়েছিল তার ডেড বডি পাওয়া গেছে বেলেঘাটার কাছে ক্যানালে, শট ডেড। তাহলে তো ওলসন সাহেবের ধারণাই পরোক্ষে সত্যি। যে চাবি এনেছিল সেই... ফোনটা আমাকে দেওয়া উচিত ছিল কর্নেল সরকার। ষষ্ঠী কফি নিয়ে এলো। কফি খান ইন্দ্রজিৎ বাবু, উত্তেজিত হয়ে লাভ নেই। চন্দ্রিকার পাঁচটা শয়তান ডিস্কোকে ফেরত দেওয়া ঠিক হয়নি। তারপর ভীষণ গম্ভীর হয়ে গেলেন। কিছুক্ষণ ঘরে স্তব্ধতা ঘনিয়ে এলো। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়েছিলেন। এই অবস্থায় কফিতে দিব্যি চুমুক দিচ্ছিলেন। ইন্দ্রজিৎ বাবু কফি শেষ করে ঘড়ি দেখে বললেন, আজ উঠি, আবার যোগাযোগ করব। ডিসিডিডি অরিজিৎ লাহিড়ির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। কর্নেল সরকার, আপনি ডিস্কোকে আমার মুখোমুখি দাঁড় করাতে পারলে আমি খুশি হব। আসি। দেখা যাক। ইন্দ্রজিৎ ব্যানার্জি দ্রুত বেরিয়ে গেলেন। আমার কেন যেন মনে হলো ভদ্রলোক নিছক নাটকের লোক নন। এ যাবৎ কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে থেকে থেকে অনেক জটিল রহস্যের উন্মোচন দেখেছি, কিন্তু কখনো নিজেকে জড়িয়ে ফেলিনি। আমি থেকেছি নিছক দর্শকের ভূমিকায়, কিন্তু এবার নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। আসলে আমার গাড়িতে পার্স ফেলে গিয়ে চন্দ্রিকাই আমাকে যেন জড়িয়ে গেছে তার শোচনীয় মৃত্যুর সঙ্গে। ইন্দ্রজিৎ ব্যানার্জি চলে যাওয়ার কিছুক্ষণ পরে কর্নেল আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ডার্লিং, আমার ধারণা তোমার মগজে প্রচুর পরগাছা গজাতে শুরু করেছে। উপড়ে ফেলো, উপড়ে ফেলো। ওপরানো শক্ত, মাথা ঝিমঝিম করছে। বরং ছাদে গিয়ে বসবে চলো। আমার ছাদের বাগানটিকে হালদার মশাই শূন্যদান নাম দিয়েছে। শূন্যদানে কিছুক্ষণ কাটালে মগজ শূন্য হয়ে যাবে, ওপরে বিশাল আকাশ। ওরো, বাড়িতে থাকলে কর্নেল তার ছাদের বাগানে দুবেলা কাটান,
অদ্ভুত কিম্ভূত সব উদ্ভিদদের পরিচর্যা করেন। উনি যখন থাকেন না তখন কাজটা ষষ্ঠী চমৎকারভাবে করে। সে বলে, আমি গাঁ গ্রামের মানুষ দাদাবাবু, শহুরে হওয়া আমার উচিত নয়। ভাগ্যিস বাবামশাই ছাদে বাগানখানা বাইনেছিলেন, পেরানটা শান্ত হয় সেখানে ঢুকলে। ষষ্ঠী গ্রামের মানুষ বলেই গাছপালার প্রতি ওর হয়তো নারীর টান। সে কফির পেয়ালা নিতে এসে বলল, আপনারা বেরোবেন নাকি? বেরোবো। তাইলে আপনাদের শিগগির বেরোলেই ভালো হয়। 4:30 বাজে, বাগানে জল দিতে হবে, লেট হয়ে যাচ্ছে। লেট হলেও ক্ষতি নেই, গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে। তবু ওরে হতভাগা, আমরা বাগানের দিকেই বেরুচ্ছি, ঘন্টাখানেক পরে আবার কফি চাই কিন্তু। ওপরে গিয়ে শেডের তলা থেকে খুরপি আর কিসের একটা প্যাকেট নিলেন কর্নেল। আমি একটা বেতের চেয়ার নিয়ে গিয়ে খোলা জায়গায় বসলাম। চন্দ্রিকার ফ্ল্যাটের পাশে ছাদের বাগানটার কথা মনে পড়ে গেল। অলসন হাউসের ছাদে ওই বাগানটা কি চন্দ্রিকাই করেছিল? প্রশ্নটা না করে পারলাম না। কর্নেল একটা বিদঘুটে গরনের ক্যাকটাসের কাছে হাঁটু দুমড়ে বসলেন। তারপর বললেন, চন্দ্রিকা এখনো তোমার পিছু ছাড়েনি দেখছি। কি আশ্চর্য! আপনার ছাদের বাগানে এসে ওই বাগানটার কথা মনে পড়া কি স্বাভাবিক নয়? স্বাভাবিক, তাই বলে আমার বাগানের সঙ্গে তুলনা করো না জয়ন্ত। এখানে পৃথিবীর কত দুর্গম অঞ্চল থেকে আনা বিচিত্র সব প্ল্যান্ট আছে, তুমি তো ভালোই জানো। যাই হোক, কলকাতার একটা সুন্দর বিকেলকে খুন খারাপির ভাবনা দিয়ে নোংরা করো না। সিগারেট ধরিয়ে চুপচাপ টানতে থাকলাম, কিন্তু বারবার গত রাতে দৃশ্যটা ভেসে উঠে আমাকে উত্তেজিত করছিল। মানুষ তো, কে তাকে অমন নৃশংসভাবে খুন করল? এই খুনের উদ্দেশ্য কি? আগাগোড়া কাহিনীর আকারে ঘটনাগুলো পরপর সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সব এলোমেলো হয়ে যাচ্ছিল। কোনো পূর্ণাবয় পারম্পর্যময় কাহিনী গড়ে তোলা অসম্ভব মনে হচ্ছিল। শুধু একটা ব্যাপার স্পষ্ট, চন্দ্রিকার পার্সে লুকোনো চিরকুটে লেখা কথাগুলো যদি কোনো রহস্যময় কোড হয়, সেটাই তার মৃত্যুর একমাত্র কারণ। ডিসকোর পাঠানো লোকটাকে গুলি করে মেরে খুনি চন্দ্রিকার ফ্ল্যাটের চাবি হাতিয়েছিল। তারপর চন্দ্রিকার ফ্ল্যাটে এসে তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু চন্দ্রিকা চিৎকার করে কারো সাহায্য চায়নি কেন? খুনি তার চেনা লোক কিনা? এও একটা পয়েন্ট। তবে এখন মনে হচ্ছে ওই চিরকুটটা হাতানোই তার উদ্দেশ্য ছিল। ষষ্ঠী কফি এনেছিল। কফি খেতে খেতে আবার চিন্তাগুলো ফিরে এসেছিল। আবার এলোমেলো ঘটনার ঝড় আমাকে অস্থির করে ফেলল। হঠাৎ একটা পয়েন্ট মাথায় এসে গেল। খুনি থিয়েটার থেকে চন্দ্রিকাকে বৃষ্টির মধ্যে অনুসরণ করে এসে বাড়ির কাছাকাছি অপেক্ষা করছিল কি? তাহলে আমার গাড়ির পিছনে তার গাড়ি ছিল। তারপর সম্ভবত আড়ি পেতে এসে সব শুনে এবং ডিসকোর পাঠানো লোকটার জন্য অপেক্ষা করতে থাকে। লোডশেডিং এবং বৃষ্টি তার সুযোগ করে দিয়েছিল। স্পষ্ট দেখা যায় বর্ষাতি পরা একটা লোক, তার গাড়ি আছে। প্রশ্নটা কর্নেলের কাছে তুললাম। উনি সেই কাগজের প্যাকেট থেকে একটা ফুল গাছের গোড়ায় কিছু ছড়াচ্ছিলেন। আমার কথা শুনে অবাক চোখে তাকালেন। কি সর্বনাশ, তুমি মারা পড়বে দেখছি। না, তার মানে তুমি পাগল হয়ে যাবে বলতে চাইছি। সাবধান ডার্লিং, কখনো রহস্য নিয়ে ছেলে খেলা করতে নেই। ছেলে খেলা? ছেলে খেলা কেন বলছেন? হ্যাঁ, রহস্য নিয়ে অহেতুক চিন্তা ভাবনা করাটাই হলো ছেলে খেলা। রহস্য পর্দাফাই করতে হলে অবশ্য একটা থিওরি গড়ে তোলা দরকার। তারপর তথ্য হাতড়াতে হয়। তথ্য থিওরির সঙ্গে না মিললে নতুন থিওরি গড়ো। কিন্তু তোমার কোনো থিওরি নেই, আছে শুধু বিক্ষিপ্ত কিছু তথ্যকে কেন্দ্র করে গড়া নিছক এক টুকরো ধারণা। অথচ একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবে আমাদের সামনে একটা বিশাল কালো পর্দা টাঙানো। পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। কর্নেল খুরপি রাখতে গেলেন শেডে। আপাতত কোনো থিওরি গড়ে তোলা অসম্ভব জয়ন্ত। তাই এই কেসে আমি শুধু তথ্য আর ঘটনার দিকে লক্ষ্য রাখছি। যাই হোক, একটু পরে আমরা বাইরে বেরোবো। আরও তথ্য পেতে চাই বলেই প্রচুর ছোটাছুটি করতে হবে। তোমার মতিগতি থেকে বুঝতে পারছি তুমি তাতে পিছপা নও। কর্নেল তার জোরালো অট্টহাসিটি হাসলেন। 6:30 বাজে। গাড়ি স্টার্ট দিয়ে বললাম, বলুন কোথায় যাবেন? শ্যামবাজার এরিয়ায়। চন্দ্রিকার সে অ্যাডভোকেটের কাছে নাকি?
হ্যাঁ। ও, ওর কার্ডটা আপনি তাহলে রেখে দিয়েছেন? না, টুকে রেখেছি ঠিকানাটা। সার্কুলার রোডে পৌঁছলে কর্নেল ফের বললেন, ঠিকানাটা ডিসকোরও দরকার হয় কিনা জানতে চেয়েছি, তাই কার্ডটা পার্সেই রেখেছিলাম। সারা পথ ট্রাফিক জ্যাম। কর্নেলের কাছে কলকাতার অলিগলি প্রায় যাকে বলা চলে নখো দর্পণে। 5 মাথার মোড় পেরিয়ে বাগবাজারে, তারপর কর্নেলের নির্দেশে একটা গলি রাস্তায় ঢুকলাম। তখন 7:30 বেজে গেছে। গলিটায় কোনো ক্রমে 2টো গাড়ি পরস্পরকে পেরিয়ে যেতে পারে। একটা লোক অলোক সেনগুপ্তের বাড়ি দেখিয়ে দিল। এমন ইঁদো গলিতে বিশাল বনেদি বাড়ি দেখে একেবারে তাক লেগে গেল। গেটের অবস্থা অবশ্য ভাঙাচোরা, নামেই গেট, কোনো কপাট বা গড়ার দেওয়া আগুন নেই। সামনে এক টুকরো খোলা জায়গা, সেখানে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে বেরুতেই সামনের বারান্দায় ইজি চেয়ারে বসে থাকা এক বৃদ্ধ ভদ্রলোক উঠে দাঁড়ালেন। পরনে ফতুয়া আর ধুতি, 19 শতকের প্রতীক বলা যায়। সিঁথি করে আঁচড়ানো চুল, আর হাতে একটা ছড়ি দেখতে পেলাম। একটু খুঁড়িয়ে হাঁটেন মনে হলো। কর্নেল নমস্কার করলে উনি বিনীতভাবে নমস্কার করে বললেন, কোত্থেকে আসা হচ্ছে মশাইদের? আমরা অলোকবাবুর সঙ্গে কথা বলতে চাই। আপনি কি? আগে ঠিকই ধরেছেন, আসুন ভেতরে আসুন। ঘরের ভিতর একধারে তক্তপোষের ওপর থপথপে সাদা চাদরে ঢাকা গদি আর কয়েকটা তাকিয়া, কয়েকটা আলমারিতে আইনের বইপত্র ঠাসা। ঘরের অন্য অংশে অফিস ধরনের টেবিল চেয়ার পাতা। আমাদের গদি দেখিয়ে বসতে বললেন অলোকবাবু। নিজে একটা চেয়ার টেনে সামনে বসলেন। মুখে অমায়িক হাসি। কর্নেল তার নেমকার্ড দিলে চশমার কাছে ধরে খুঁটিয়ে পড়ে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কর্নেল? রিটায়ার্ড। তা নেচারিস্ট মানে? প্রকৃতি চর্চা করি। কিন্তু আমি তো আইন চর্চা করি কর্নেল সাহেব। প্রকৃতির সঙ্গে আইনের সম্পর্ক তো থাকার কথা নয়। এক্ষেত্রে আছে। রাঙাটুলি প্রকৃতির স্বর্গ, কাজেই। রাঙাটুলি? রাঙাটুলির চৌধুরী বাড়িতে আমার জানাশোনা ছিল। বটুক চৌধুরী এমএলএ ছিলেন। ওদের ফ্যামিলির অনেক কেস আমি লড়েছি। বটুকবাবুর ছেলে রথিন খুন হয়েছিল। খামোখা রথিনের বউকে অ্যারেস্ট করলো পুলিশ। রথিনের বউ আবার আমার আর এক মক্কেল হরনাথ সিংহের মাস্তুতো ভাই অজয়ের মেয়ে। চন্দ্রিকা রায় চেনেন নাকি? ব্যাপারটা খুলে বললে ভালো হয়। বটুকবাবুর ভগ্নিপতি অমরেন্দ্র সিংহ রায় আমার বন্ধু, সেই সূত্রে চন্দ্রিকাকে চিনি। কিন্তু চন্দ্রিকা তো নিখোঁজ হয়ে গেছে ক বছর আগে। জানি জানি, আমি ওর বাবা অজয়বাবুর সম্পর্কে জানতে চাই। অজয় তো কবে মরে গেছে। অজয়ের স্ত্রী মেয়েকে নিয়ে হরনাথের কাছে উঠেছিল। হরনাথই ভুলটা করেছিল। রথিন হারামজাদার হারামজাদা, জেনে শুনে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিল। তো আপনি অজয় সম্পর্কে জানতে চান? অমরেন্দ্রর কাছে আমার চেয়ে ভালো জানতে পারবেন। হ্যাঁ, আপনি বলুন প্লিজ। বুঝেছি, আপনি মিলিটারিতে ছিলেন, কাজেই অজয় সম্পর্কে আপনার আগ্রহের কোনো কারণ আছে। কিন্তু সে তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যাপার। নতুন করে এত বছর পরে ফাইল খুলল কে? সিবিআই। তাই বলুন। আপনারা সিবিআই অফিসার? দেখুন কর্নেল সাহেব, আমি একজন লয়ার, কাজেই আই মাস্ট কোঅপারেট উইথ ইউ। অজয় সম্পর্কে আমি যেটুকু জানি তা আমার মক্কেল হরনাথের সূত্রেই জানি। অজয় রাঙাডুলির মিলিটারি বেসে কন্ট্রাক্টর ছিল। পরে কি কারণে নাকি কন্ট্রাক্টরই যায়, জেল খাটতেও হয়েছিল। শুনেছি জেলে থাকা অবস্থাতেই সে মারা পড়ে। অজয়বাবুর স্ত্রী বেঁচে আছেন কি? না, সে কবেকার কথা। চন্দ্রিকা তখন বাচ্চা মেয়ে। এখন চন্দ্রিকার বয়স বোধহয় 35-36 হবে, বেশিও হতে পারে। হ্যাঁ, ওই বেবি ফেস যাকে বলে, বয়স বোঝা যায় না। চন্দ্রিকার হয়ে আপনি কলকাতায় মামলা লড়েছিলেন, তার মানে রথিনবাবু খুন হয়েছিলেন কলকাতায়? ঠিক বলেছেন, বেহালায় রথিন থাকত।
শুনেছি অমরবাবুর ছেলেরাও বেহালায় থাকতো, পাশাপাশি বাড়িতে থাকতো ওরা। তো সিবিআইয়ের কেসটা কিসের কর্নেল সাহেব? অজয়বাবুকে ব্রিটিশ সরকার কী অপরাধে ফাঁসিয়েছিলেন তা নিয়ে তদন্ত উঠেছে। কার তদবিরে? বটুকবাবু তো শুনেছি বেঁচে নেই। কে গভর্নমেন্টকে চাপ দিল এতদিন পরে? আমাদের জানার কথা নয়, আমরা শুধু অজয়বাবু সম্পর্কে তথ্য খুঁজে বেড়াচ্ছি। বুঝেছি। চন্দ্রিকাকে খুঁজে বার করুন। বাবার কথা সেই আমার চেয়ে ভালো বলতে পারবে। রথিনকে খুনের দায়ে তাকে খামোকা পুলিশ ফাঁসিয়েছিল, তারপর মেয়েটা রাতারাতি নিখোঁজ হয়ে গেল। আপনি সম্ভবত আর প্র্যাকটিস করেন না? করি না, আমার ছেলে করে। আমি অবশ্য কনসাল্টমেন্টের কাজকর্ম করি আজকাল। কোর্টে ছোটাছুটি আর এ বয়সে সম্ভব নয়। আপনাদের জন্য চা বলি? থ্যাঙ্কস। বাই এনি চান্স আজ কেউ চন্দ্রিকা সম্পর্কে আপনার কাছে কথা বলতে এসেছিল কি? না তো। কেন? যদি কেউ আসে পাত্তা দেবেন না, আমার অনুরোধ। আই মিন সিবিআই এর পক্ষ থেকে এটা রিকোয়েস্ট। না না, কি বলছেন? পাত্তাই দেব না। আর আমাদের কথাও যেন বলবেন না প্লিজ। কখনো না, নেভার। আই এম আ ল অ্যাবাইডিং সিটিজেন অফ দিস কান্ট্রি। তাছাড়া আমি লয়ার। আই অ্যাসিওর ইউ কর্নেল সাহেব। ফেরার পথে বললাম, বড় অদ্ভুত ব্যাপার। মনে হচ্ছে এবার আপনি একটা মহাভারত রহস্যে হাবুডুবু খাবেন। অসংখ্য এপিসোড, অসংখ্য ট্র্যাজেডি, কোনটার সঙ্গে কোনটার সম্পর্ক আছে খুঁজে বের করাই কঠিন। কিন্তু শুরু সামান্য একটা পরগাছা থেকে। তুমি ঠিকই ধরেছ। তোমাকে গত রাত্রে বলেছিলাম অর্কিডের একটা ফুল থেকে ৪৭ লক্ষ বীজকণিকা ছড়িয়ে যাওয়ার কথা, বিষাক্ত ব্যাকটেরিয়া সহ। সত্যি বস, আমি কোনো খেয়েই পাচ্ছি না। কর্নেল চুপ করে গেলেন, চোখ বন্ধ, দাঁতে কামড়ানো চুরুট। সারা পথ আর মুখ খুললেন না। আমি মহাভারত রহস্য থেকে এবার দূরে সরে থাকার চেষ্টা করছিলাম। ভেবেছিলাম কর্নেলকে বাড়ি পৌঁছে দিয়ে কেটে পড়ব। মাথাটা বড্ড ঝিমঝিম করছে। কিন্তু কর্নেল আসতে দিলেন না। তেতলার অ্যাপার্টমেন্টে ডোরবেলের সুইচ টিপলে ষষ্ঠী দরজা খুলে দিল। তারপর চাপা স্বরে বলল, নালবাজারের নাইডি সাহেব এসে বসে আছেন বাবা মশাই। বসে আছে? বলিস কি রে? আগে কপি করে দিয়েছি, খাচ্ছেন। কর্নেল ড্রয়িং রুমে ঢুকে বললেন, তোমাকে আশা করছিলাম অরিজিৎ, বিশেষ করে তোমার বন্ধু ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে জানার পর। হাতে প্রচুর সময় ছিল, তাই অন্তত ষষ্ঠীর সুস্বাদু কফিটা খেয়েই যাই ভাবছিলাম। এই যে জয়ন্তবাবু, কেমন আছেন মশাই? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। কর্নেলের পাল্লায় পড়লে আমার সঙ্গে রেগুলার দেখা হবে মিস্টার লাহিড়ী। বেলেঘাটার ওখানে ক্যানালে একটা বডি পাওয়া গেছে তো? হ্যাঁ, আমাদের অফিসাররা বলছেন ডিস্কো সাহেবের লোক। কিন্তু আপনি জেনে গেছেন? কি নাম? স্বপন দাস, ইয়াং ম্যান। নিউ মার্কেটে একটা ভিডিও ক্যাসেটের দোকান আছে। বাড়ি ওই তালতলা এরিয়ায়। ক্রিমিনাল তো বটেই। অরিজিৎ কফিতে চুমুক দিয়ে ফের বললেন, আশ্চর্য ব্যাপার, পকেটে একটা দেশি পিস্তল পাওয়া গেছে। তার মানে নিরস্ত্র ছিল না, অথচ নিজেই মাথার পিছনে গুলি খেয়ে মারা পড়েছে। .22 রিভলভারের গুলি। রাত্রে বৃষ্টি পড়েছিল খুব, তাই খালের ধারে গাড়ির টায়ারের দাগ পাওয়া গেছে। দরজা খুলে গড়িয়ে বডি খালে ফেলেছে। তাহলে বলা যায় ওলসন হাউসের কাছেই কেউ ওত পেতেছিল। তাই মনে হচ্ছে। ঠিক এই কথাটাই কর্নেলকে বলছিলাম। কর্নেল বললেন এটা নাকি আমার নিছক ধারণা। আমাদেরও নিছক ধারণাই। উই আর নট শিওর। টুপি খুলে টাকে হাত বুলোতে বুলোতে কর্নেল বললেন, ইন্দ্রজিৎ বাবু ডিস্কোর সঙ্গে ডুয়েল লড়তে চান। ডিস্কোর পরিচয় তুমিও সম্ভবত জানো না অরিজিৎ। না, দ্যাটস অনলি আ নেম টু মি। কোনো হিন্ট পাওনি তার সম্পর্কে?
শুধু এটুকু জানি তার নাকি অনেক ডামি আছে, কোনটা রিয়েল ডিস্কো তা নাকি কেউই জানে না। মাঝে মাঝে আমার মনে হয় নামটাই একটা গুজব, ভূতের মতো। হয়তো অত্যন্ত সাধারণ কিংবা চেনা কেউ এই নাম নিয়ে অদ্ভুত খেলা করছে। যাই হোক, ডিস্কো ইজ আ মিস্ট্রি। কিন্তু আপনি কিভাবে জানলেন বডি পাওয়ার খবর? ডিস্কো জানিয়েছে। হ্যাঁ 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 ডার্লিং, ডিস্কোর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তবে জানি না সেটা অরিজিনাল ডিস্কো কিনা। জয়ন্তবাবুদের কাগজে এক ভদ্রলোক আপনার ডার্লিং বলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। পড়েছেন? কর্নেলের ইংরেজি বলাতে ওর আপত্তি। ভিন্ন রুচির হি জনা। আমার মতে ডার্লিং বলাটা কর্নেলের একটা টিপিক্যাল ফিচার। এটাই ওর বৈশিষ্ট্য। ডার্লিং বলছেন না কর্নেল নীলাদ্রি সরকার, এটা অকল্পনীয়। তাছাড়া ঐতিহাসিক কারণে তো বটেই, আরও নানা কারণে ইংরেজি বলাটা আমাদের চরিত্রগত বৈশিষ্ট্য। ভারতের মতো একটা বহুভাষী দেশে ইংরেজি ছাড়া চলে না। তাছাড়া ফর এক্সাম্পল, এক্সকিউজ মি কথাটা বাংলা করলে কি অদ্ভুত শোনাবে ভাবুন। অরিজিৎ কিছুক্ষণ ইংরেজি নিয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। ষষ্ঠী আমাদের জন্য কফি আনলো। এই যে ষষ্ঠীর কফি, এছাড়া কর্নেলকে কল্পনা করাই তো অসম্ভব। সেই সমালোচকের অবস্থা সত্যি অনাথের মতো। আই ফিল পিটি ফর হিম। অনাথ? অনাথ কেন? প্রেসিডেন্সিতে আমার এক বন্ধু ছিল অনাথ নামে। ইন্দ্রজিৎও তাকে চিনত, ইংরেজি শুনলেই চটে যেত। কিন্তু উত্তেজনার সময় সে কি সাংঘাতিক ইংরেজি বলতো ভাবা যায় না, বুঝলেন? অরিজিৎ, অনাথরা অনেক সময় পরগাছা হয়ে ওঠে। ইন্দ্রজিৎ পরগাছা নামে একটা নাটক করেছে, আমাকে দেখতে যেতে বলেছিল। শুনলাম আপনি দেখে এসেছেন। নাটকে কি অনাথ নামে কোনো চরিত্র আছে? না, তবে অনাথ 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 বলেই হঠাৎ উঠে দাঁড়ালেন কর্নেল। জাদুঘর সদৃশ এই ড্রয়িং রুমের কোণার দিকে গিয়ে ওর ছোট্ট সেক্রেটারিয়ের টেবিলের ড্রয়ার খুললেন। একটা নোট বই বের করতে দেখলাম। পাতা উল্টে কিছু দেখে নিয়ে ইজি চেয়ারে বসে বললেন, হ্যাঁ, অনাথ বন্ধু রায়। অরিজিৎ, তোমাদের সেই বন্ধুর নাম কি অনাথ বন্ধু রায় ছিল? পদবি মনে নেই, তবে অনাথ বন্ধু বটে। খুব খেয়ালি ধরনের ছেলে ছিল মনে পড়ছে। ওকে আমরা সবসময় উত্ত্যক্ত করতাম। রাঙাটুলিতে গিয়ে এই ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল। ইনিও খেয়ালি, পরিবেশ দূষণ নিয়ে আন্দোলন করে বেড়ান নানা জায়গায়। জানি না ইন্দ্রজিৎ বাবুর নাটকের আইডিয়া ইনিই জুগিয়েছিলেন কিনা। যাক, ওসব কথা। যে জন্য এসেছিলাম সেটা বলি। প্রথমত, বেলেঘাটার ক্যানেলে ডিস্কোর লোক স্বপনের ডেড বডি পাওয়ার কথা তো আপনি জেনেছেন, স্বয়ং ডিস্কোই জানিয়েছে। তবে দ্বিতীয় ঘটনা হলো, বেলা 2টোর পর ওলসন হাউস থেকে আমরা পুলিশ তুলে নিয়েছিলাম। সন্ধ্যা 6:30 নাগাদ হ্যারি ওলসন থানায় ফোন করে জানান, দোতলার একটা মেয়ে ওকে এইমাত্র বলে গেল চন্দ্রিকার ফ্ল্যাটে কেউ ঢুকেছে। দোতলার সেই মেয়েটি ওকে অবশ্য জোর দিয়ে বলেছে লোডশেডিংয়ের সময় নাকি লোকটাকে ওপরে উঠতে দেখেছিল। অশোকবাবুর মতে চন্দ্রিকার কোনো পুরনো খদ্দের, কারণ লোকটা ডিস্কোর চেলা হলে দোতলার মেয়েটি চিনতে পারত। আর কিছু না, তবে অশোকবাবু আমাকে ঘটনাটা জানানোর পর আমার মনে হচ্ছে চন্দ্রিকার এমন কোনো ডকুমেন্ট আছে যা খুনি এখনো হাতাতে পারেনি। আপনি চলুন আমার সঙ্গে। আপনার চোখের দৃষ্টি অন্যরকম, হয়তো আপনি সেটা আবিষ্কার করতে পারবেন। চন্দ্রিকার খুনি ব্যর্থ চেষ্টা করছে। ওর ঘরে যেটা খুঁজছে সেটা বেহাত হয়ে গেছে। চন্দ্রিকা বুদ্ধিমতী মেয়ে ছিল। কিন্তু ডকুমেন্টটা কি হতে পারে? একটা সাংকেতিক সূত্র লেখা কাগজ। আপনার হাতের তাস আপনি আগে দেখাতে চান না জানি, কাজেই আর কোনো প্রশ্ন আমি করব না। শুধু একটা রিকোয়েস্ট, ডিস্কোকে বলুন ইন্দ্রজিৎকে আর যেন উত্ত্যক্ত না করে।
সৌরভ নাট্যগোষ্ঠী নিয়েই বেচারার যা কিছু উচ্চাকাঙ্ক্ষা। সবসময় প্রাণনাশের ঝুঁকি থাকলে ওর নাটক করাটা বন্ধ হয়ে যাবে। তাছাড়া ইতিমধ্যে ওর দলে নাকি ডিস্কোর চরও ঢুকেছে। চন্দ্রিকা বেঁচে নেই, কাজেই ডিস্কো আর ইন্দ্রজিৎ বাবুর পেছনে লাগবে কেন? কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে নিয়ে বললেন, তোমাকে জানানো উচিত ইন্দ্রজিৎ বাবুই বরং ডিস্কোর পেছনে লেগেছেন। আসলে চন্দ্রিকার সঙ্গে ওর ইমোশনাল অ্যাফেয়ার ছিল বলে আমার ধারণা। তাই ডিস্কো বা তার লোক চন্দ্রিকাকে মেরেছে ভেবেই ইন্দ্রজিৎ খাপ্পা। আমি ইন্দ্রজিৎকে বলেছি, তুমি নির্ভয়ে নাটক চালিয়ে যাও, আর যেন কল গার্লদের ছায়া মারিও না। দলের কাউকেও ডিস্কোর চর সন্দেহ হলে তাকে তাড়িয়ে দাও। ব্যাস, ফুরিয়ে গেল। একটা কথা অরিজিৎ, বলুন। কিছুদিন আগে ওলসন হাউসে পুলিশ হানা দিয়েছিল। সত্যি কি নারকোটিক্স পাওয়া গিয়েছিল কলগার্লদের কাছে? না, ওটা পাবলিক খাওয়ানো খবর, জাস্ট আ শো বিজনেস। ইন্দ্রজিৎ ব্যানার্জির অনুরোধে তুমি হানার ব্যবস্থা করেছিলে কি? ইন্দ্রজিতের ধারণা ডিস্কো ওকেই ওয়ার্নিং দিতে চন্দ্রিকাকে ওর প্রেমিকা এবং চর ভেবে খুন করেছে। ইন্দ্রজিৎ আজ বলছিল হানা দেওয়াটা ভুল হয়ে গেছে, কিন্তু পরে যা ঘটল দেখা যাচ্ছে চন্দ্রিকাকে খুনের উদ্দেশ্য ভিন্ন। কাজেই এখন যা ব্যাপারটা দাঁড়ালো তা হচ্ছে ডিস্কো বনাম ইন্দ্রজিতের দ্বন্দ্বের সঙ্গে চন্দ্রিকার মার্ডারের কোনো সম্পর্ক নেই। দেয়ার ইজ আ থার্ড ম্যান। দ্যাটস রাইট। আমি চলি কর্নেল, আমরা থার্ড ম্যানকে খুঁজে বের করার চেষ্টা করছি, আপনিও করুন। তবে ডিস্কোকে ব্যাপারটা জানিয়ে দেবেন, ইন্দ্রজিতের সঙ্গে ওর শত্রুতার আর কারণ নেই। আমি ইন্দ্রজিৎকে একই কথা বলেছি। অরিজিৎ লাহিড়ী চলে যাওয়ার পর বললাম, ডিস্কোকে ফোন করবেন না? কেন? ওই লাহিড়ী সাহেব ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে মিটমাট করিয়ে দিতে বলে গেলেন তো। কর্নেল দাড়িতে হাত বুলিয়ে একটু হাসলেন, ফের বললেন, মানুষের ছায়ার সঙ্গে তো আর রক্তমাংসের মানুষের মিটমাট করিয়ে দেওয়া যায় না। ডিস্কো এখনো ছায়া, ছায়াটা কার সেটাই প্রশ্ন। ফোনে ডাকুন ডিস্কোকে, বলুন সশরীরে হাজির হতে। সে আসবে না, পাঠাবে তার ডামিকে। আচ্ছা, আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে? আমি নিশ্চিত। ভুলে যেও না, স্বয়ং অরিজিৎ স্বীকার করে গেল ডিস্কো তার কাছে একটা নাম মাত্র। তাহলে এবার তৃতীয় লোকটিকেই খুঁজে বের করাই আপনার প্ল্যান নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে চিনতে পারলেই কে প্রকৃত ডিস্কো জানা যাবে সম্ভবত। যাকে, আমি উঠি কর্নেল। যাবে? আচ্ছা। কোথায় যেন পড়েছিলাম, বিওয়্যার অফ দোজ থটস কাম ইন নাইট। রাতে চিন্তা সম্পর্কে সাবধান। বিছানায় শোয়ার পর চিন্তা এসে আমাকে উত্ত্যক্ত করছিল। কোনো রহস্য নিয়ে চিন্তা আমার কাছে নতুন কিছু নয়, অন্তত কর্নেল নীলাদ্রি সরকারের সান্নিধ্যে আসার পর থেকে। কিন্তু সেই সব চিন্তা আলতো ছুঁয়ে গেছে মাত্র। আজ রাতের চিন্তা মাছির ঝাঁকের মতো মগজে ভন ভন করছিল। অবশেষে মরিয়া হয়ে একটা বোঝাপড়ার জন্য আমার জানা তথ্যগুলো কাগজে লিখে ফেললাম। পটভূমি 1, রাঙাটুলির জনৈক অজয় রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সামরিক ঘাঁটিতে কন্ট্রাক্টর ছিলেন। কোনো অপরাধে তার জেল হয়, জেলেই তিনি মারা যান। তার শিশুকন্যা চন্দ্রিকাকে নিয়ে স্বামীর মাস্তুত দাদা হরনাথ সিংহের কাছে আশ্রয় নেন। হরনাথ চন্দ্রিকার বিয়ে দিয়েছিলেন এমএলএ বটুক চৌধুরীর ছেলে রথিনের সঙ্গে। রথিন কলকাতায় থাকার সময় খুন হয়ে যায়। স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে চন্দ্রিকা জড়িয়ে পড়ে, আইনজীবী অলোকবাবুর দ্বারস্থ হয়। তারপর সে কোনো ঘটনাচক্রে ডিস্কোর পাল্লায় পড়ে। মামলা থেকে বেঁচে গেলেও কলগার্লের ভূমিকায় তাকে নামতে হয়েছিল। তারপর তার নাট্য পরিচালক ইন্দ্রজিতের সঙ্গে চেনা জানা হয় এবং নাটকে নামার সুযোগ পায়। কিন্তু ডিস্কো নাকি এটা চায়নি, ইন্দ্রজিৎকে হুমকি দেয়। ইন্দ্রজিৎ কর্নেল নীলাদ্রি সরকারের দ্বারস্থ হন তার বন্ধু ডিসিডিডি অরিজিৎ লাহিড়ীর পরামর্শে। বোঝা যায় ডিস্কোর পরিচয় জানতেই ইন্দ্রজিৎ কর্নেলের দ্বারস্থ হন। ইন্দ্রজিৎ বলছিলেন নিজের হাতে ডিস্কোকে শাস্তি দেবেন। এবার আসি পটভূমি 2, চন্দ্রিকাকে সম্প্রতি কেউ অদ্ভুত ভাষায় উত্ত্যক্ত করছিল। চাই চিচিং ফাঁক বলতো কি সে? যাই হোক,
ইন্দ্রজিতের মুখে কর্নেলের পরিচয় পেয়ে চন্দ্রিকা গত রাতে কর্নেলকে অনুসরণ করে আসে এবং ইচ্ছে করেই পার্সটা আমাদের গাড়িতে ফেলে যায়। পার্সের ভেতরে অদ্ভুত কোড লেখা একটা চিরকুট পাওয়া গেছে। এরপর চন্দ্রিকা তার ফ্ল্যাটে খুন হয়েছে। ডিস্কো, যার হাতে ডুপ্লিকেট চাবি পাঠিয়েছিল, তার নাম স্বপন, সেও খুন হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চন্দ্রিকা প্রাইভেট ডিটেকটিভ কে হালদারের দ্বারস্থ হয়েছিল। তাকে বলেছিল তার কোনো বিপদ হলে রাঙাটুলির হরনাথকে খবরটা জানাতে হবে। এবার আসি পটভূমি 3। রাজনীতি করা লোক রাঙাটুলির বটুক চৌধুরীর ভগ্নিপতি অমরেন্দ্র সিংহ রায়কে সম্প্রতি কে বা কারা অদ্ভুতভাবে উত্ত্যক্ত করছে। চাইচিচিং ফাঁক লেখা চিরকুট ফেলেছে অমরেন্দ্রর ঘরের দরজায়। অমরেন্দ্র এবং বটুক চৌধুরীর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। বটুকবাবুও সম্ভবত খুন হয়েছিলেন। এদিকে বটুকবাবুর ছেলে রথিন থাকতো কলকাতাতে। অমরেন্দ্রর ছেলে হেমেন্দ্রর বাড়ির পাশেই সে থাকতো। হেমেন্দ্রর সঙ্গে তার বাবা অমরেন্দ্রর নাকি ভালো সম্পর্ক নেই, কর্নেলের বক্তব্য। প্রসঙ্গত উল্লেখ্য, বটুকবাবুর নাম করে উড়ো চিঠি লিখে অমরেন্দ্রর এক কর্মচারী যোগেন অমরেন্দ্রকে ভয় দেখাতো। গত বছর কর্নেল তাকে ধরিয়ে দেন, অর্থাৎ উড়ো চিঠির রহস্য ফাঁস হয়। কেন যোগেন এ কাজ করত কর্নেল জানাননি আমাকে। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোন তুলে অভ্যাস মতো বললাম, রং নাম্বার। রাইট নাম্বার ডার্লিং। কর্নেল, কি ব্যাপার? রাত 12টা বাজে। তুমি চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকে 4 বার কেউ ফোন করে আমাকে বলেছে চাই চিচিং ফাঁক। দারুণ ইন্টারেস্টিং না? আমি কিন্তু বলেছিলাম কথাটা, চাই চিচিং ফাঁক। তোমার বুদ্ধির প্রশংসা করছি। কিন্তু শুধু এই কথাটা জানাবার জন্য নিশ্চয়ই এত রাত্রে ফোন করছেন না? তুমি বুদ্ধিমান জয়ন্ত। ইন্দ্রজিৎ ব্যানার্জি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে আমার অ্যাপার্টমেন্টে এসেছিলেন, তখন তুমি ছিলে, কিন্তু উনি এখনো বাড়ি ফেরেননি। বলেন কি? কে জানালো আপনাকে? ওর স্ত্রী অরিজিৎকে ফোন করেছিলেন। অরিজিৎ ওর খোঁজে পুলিশ লাগিয়ে দিয়েছে। একটু আগে আমাকে অরিজিৎ ফোন করে জানালো। এত রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। যাই হোক, ইন্দ্রজিৎ বাবুর নিখোঁজ হওয়ার চেয়ে অদ্ভুত ঘটনা, অরিজিৎই বলল যে ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী মৃদুলা রাঙাটুলির মেয়ে। কথায় কথায় অরিজিৎকে সেটা জানিয়েছেন মৃদুলা। অরিজিৎ যেহেতু আমার কাছে তখন রাঙাটুলির ইকোলজিস্ট অনাথ বন্ধু রায়ের কথা শুনেছিল, তাই রাঙাটুলি কথাটা ওর মনে ছিল। তবে কথাটা অরিজিৎ নিহাত ক্যাজুয়ালি আমাকে জানালো। অরিজিৎকে আমি অমরেন্দ্র সিংহ রায়ের কথা জানালাম না। ব্যাস, এই যে তাহলে রংটুলির রহস্য হয়ে উঠল। ফোন রেখে কিছুক্ষণ চুপচাপ সিগারেট টানছিলাম। উদ্বিগ্ন হয়ে ভাবছিলাম, ইন্দ্রজিৎ বাবুকে ডিস্কো খতম করে ফেলেনি তো? কিন্তু তার চেয়ে ভয়ের কথা, এবার কর্নেলকেই ভুতুরে ফোনে চাই চিচিং ফাঁক বলে কেউ উত্ত্যক্ত করছে। ডিস্কো নয় বলেই মনে হচ্ছে। সে হলে সোজাসুজি চার্জ করে বসতো কর্নেলকে, আমার এই জিনিসটা চাই। চিচিং ফাঁক এই সাংকেতিক কথা বলার পাত্র সে নয়। তাছাড়া সে কর্নেলকে উত্ত্যক্ত করবেই বা কেন? কি লাভ হবে তাতে? এ নিশ্চয়ই অরিজিৎ লাহিড়ী যে তৃতীয় লোকের কথা বলেছিলেন তারই কাজ। শেষ হলো আমাদের আজকের গল্প পরগাছার প্রথম পর্ব। পরের পর্ব অর্থাৎ অন্তিম পর্ব আসছে আগামীকাল ঠিক একই সময়। আজকের গল্পের গল্প পাঠ এবং জয়ন্তর ভূমিকায় সুমন, কর্নেল দীপঙ্কর দেব, চন্দ্রিকা বর্ণিশা, ইন্দ্রজিৎ এবং ডিস্কো শুভঙ্কর, অমরেন্দ্র স্নেহাদ্রি, হালদার মশাই সৌরভ সাহা, হ্যারি ওলসন হ্যাপি, অরিজিৎ দেবাঞ্জন, অশোক গুপ্ত পার্থ, হেমেন্দ্র আর.জে সৌমিক, ষষ্ঠী চন্দনবাবু এবং পুলিশ অফিসার বিপুল, মেয়েটি এবং তরুণী প্রদীপ্তা, দীপ্তি বর্ষা, অলোকবাবু এবং সুশান্ত অতনু। ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই বিপুল, স্ক্রিপ্ট আসঞ্জন, পোস্টার ডিজাইন রৌনক মণ্ডল, গল্পের সূত্রধার এবং বেচুর ভূমিকায় আমি সৌমিক। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।